ঠিক আছে, চল তাহলে আজকে আমরা আবার শুরু করছি সেকেন্ড পার্ট পভার্টি, তাই না? এবার পভার্টি আমরা আগের দিন কি পড়েছিলাম যে পভার্টি মেজারমেন্ট করব কীভাবে, কত দরিদ্র আছে মেজারমেন্ট করব কীভাবে, এটা সবথেকে বেশি বড় প্রবলেম, তাই না? যখন মেজারমেন্ট করতে যাচ্ছি তখন আমরা কিছু পদ্ধতি পাচ্ছি, যেমন রিলেটিভ পভার্টি। আগে টাইপ অফ পভার্টিগুলো আমরা পেয়ে গেছিলাম যে কি রিলেটিভ পভার্টি আর অ্যাবসোলিউট পভার্টি। রিলেটিভ পভার্টি কী বলেছিলাম? হ্যাঁ, মানে কম্পেয়ার, যে আমি হচ্ছি বড়লোক বা আমি গরিব কিন্তু কারো সাপেক্ষে, আমি ধরলে আমি গরিব কিন্তু মুকেশ আম্বানি, ওর তুলনা যখন করছি আমি অলরেডি একটা বড়লোকও গরিব হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারি? মানে ধরলে একটা নর্মালি তুই ধরলে অফিসার, কিন্তু যখন মুকেশ আম্বানির তুলনায় তুই গরিব হয়ে গেলি, তাই না? তো এই যখন এইভাবে তো এই যে তুলনাটা করছি না কারো আদার পার্সনের সাথে পার্সন, এইটা কিসের এই টাইপের পভার্টিগুলো কিসের মধ্যে আছে? রিলেটিভ পভার্টির মধ্যে আছে। আর এগুলোকে মেজারমেন্ট যে প্রসিডিওর মধ্যে করা যারা করেছিল সেটা লরেঞ্জ কার্ভ, আর একটা কি হচ্ছে গিনি কোফিসিয়েন্ট মেথড বা লরেঞ্জ কার্ভ মেথড, তাই না? মেথড আর গিনি কোফিসিয়েন্ট মেথড, এই দুটোর মাধ্যমে এটাকে কি করা হয়? মেজারমেন্ট করা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি এই লরেঞ্জ কার্ভ মেথড বা গিনি কোফিসিয়েন্ট মেথডের মধ্যে এটা করা হয় না, কিন্তু তাও আমরা লরেঞ্জ কার্ভ মেথডটা পড়বো, নাও আসতে পারে কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? অ্যাবসোলিউট পভার্টি আমরা ইন্ডিয়ার যে মেথডটা ইউজ করি বা যে মাপার পভার্টি মাপার, সেটা হচ্ছে অ্যাবসোলিউট পভার্টি মাপি আমরা। অ্যাবসোলিউট পভার্টি মানে কি হচ্ছে যে এমনি তো কারোর থেকে গিয়ে কত বড় লোক না, অ্যাকচুয়াল হেড কাউন্ট করবো আমরা, যে কারা 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 গরিব লোক, কারা 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 পভার্টি। আর যখনই হেড কাউন্ট করবো না তখন কি হয়ে যাবে? অসুবিধা হয়ে যাবে। কী করে? এত ভারতে 121 কোটি জনসংখ্যা, তাদের হেড কাউন্ট করতে পারবো যে তারা কে গরিব নয়? চাপ আছে না? এত লোক ভারতবর্ষে, কিন্তু ওটা যদি আমরা না বার করি হেড কাউন্ট মেথড, তাহলে তো অ্যাকচুয়াল কী হবে? তাহলে অ্যাকচুয়াল গরিবিটা আমরা বুঝতেই পারবো না হেড কাউন্ট যদি না করি। এই মেথডে আমরা অ্যাকচুয়াল বেরোবে না, পুরো ওভারঅল বেরোবে, কিন্তু ওখানে প্রত্যেকটাকে বার করতে হবে যে কারা কারা পভার্টির মধ্যে আছে, কারা কারা আন্ডার পভার্টি আছে, যারা বিলো পভার্টি লাইন, পভার্টি একটা লাইন দিয়ে দেবে বা কিছু একটা মেজারমেন্ট দিয়ে তার নিচে থাকবে, তারা বিলো পভার্টি লাইন বিপিএল হয়ে যাবে, আর যারা ওই মেজারমেন্টের উপর থাকবে তারা এপিএল হয়ে যাবে, অ্যাবাভ পভার্টি লাইন, তাই না? কিছু মেজারমেন্ট দেবে। এই মেজারমেন্টটা কী হবে সেটা এখান থেকে এসেছিলো, তাই না? এবার আমরা এটা বুঝছি, আমরা মেন জায়গায় ঢুকবো, এগুলো তো আমরা আগের দিন করলাম, তাই না? তাও একটু বলছি যে আমাদের এখানে কী আছে, আমাদের এখানে আছে একটা দুটো আমরা নিয়ে থাকি, একটা ক্যালোরি ইনটেক ক্রাইটেরিয়া, একটা মান্থলি পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার ক্রাইটেরিয়া, যেটাকে MPCE বলি, দুটো, ঠিক আছে? কী কী? এটা ক্যালোরি ইনটেক ক্রাইটেরিয়া, মানে কত ক্যালোরি ইনটেক করছি, ঠিক আছে? আর একটা যে মান্থলি পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার ক্রাইটেরিয়া, MPCE, ঠিক আছে? এই দুটো মেথডের মাধ্যমে আমরা ইন্ডিয়াতে দেখি যে কারা কারা পভার্টি লাইনের ভিতরে আছে বা কারা কারা অ্যাবাভ পভার্টি লাইন আছে। যারা অ্যাবাভ পভার্টি লাইন আছে তাদেরকে বলবো APL, আর যারা বিলো দ্য পভার্টি লাইন তাদেরকে বলবো BPL, তাই না? একটা নিশ্চয় কিছু আছে। তো ক্যালোরি টেক ইনটেক ক্রাইটেরিয়ায় কী আছে না, এখানে একটা কমিটি, কে বলেছিল ক্যালোরির কথা প্রথম? কোন কমিটি আগের দিন পড়ালাম? আলগা। কি আলগা? YK, তাই না? YK আলগা কমিটি, কত সাল? 1976। সে বলেছিল যে আমাদের ক্যালোরি ইনটেক ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা করতে পারি। তো বলেছিল কীভাবে না, বলেছিল যে আরবান আর রুরাল, আমরা দু টাইপের আমরা ভারতের জায়গা দেখতে পাই, আরবান আর রুরাল। এই যে আরবানে যদি কেউ 2100 ক্যালোরি পার ডে যদি নিয়ে থাকে, আর যদি রুরালে কেউ যদি 2400 ক্যালোরি পার ডে যদি নিয়ে থাকে, তাহলে ও কী হবে? এর বেশি যারা পাবে, বুঝতে পারলি তো, তারা কিন্তু, বা এই 2400 ক্যালোরি যারা পাবে তারা কিন্তু পভার্টি লাইনে থাকবে না, তারা কিন্তু পভার্টি নয়। তার নিচে যে ক্যালোরি যদি পায় তাহলে সে কী হয়ে যাবে? বিলো পভার্টি লাইন বা পভার্টির আন্ডারে পড়ে যাবে, বিলো পভার্টি লাইন। তাহলে এখানে দেখ, ধরলে এখানে আরবানে 2100 ক্যালোরি, তো মুকেশ আম্বানি আরবানে থাকে, তো ও 2100 ক্যালোরি পাই, তাই ও তাহলে কী হবে? APL হয়ে যাবে। কিন্তু ধরলে তুই 2100 ক্যালোরি পাচ্ছিস না, কেমন মেসে থাকছিস, তো ওই জন্য তুই কি হয়ে যেতে পারিস যদি ঠিকঠাক, ওইভাবে তো হবে না। মানে বাড়ি যদি না পায়, প্রত্যেক দিন যদি তুই 2100 ক্যালোরি না পাস, আর তুই যদি আলাদা ফ্যামিলি থাকিস, তো সেক্ষেত্রে কী হয়ে যাবে? তুই হয়ে যাবি BPL। এবার এটা তো শুনতে, এটা মেজারমেন্টটা খুব ভালো, 2100 ক্যালোরি। এবার যদি আমি তোকে বলি যে তুই এটা মেপে দেখাতো যে কীভাবে 2100 ক্যালোরি পাচ্ছে কি না পাচ্ছে, তুই কীভাবে মাপবে আমাকে বল? তুই যে পরে ওকে ক্যালোরি চেক করবি প্রত্যেক দিন 121 কোটি লোকের,
আবার একটা কথা বলে দিই, এই যে ডাটাগুলো, পভার্টি ডাটাগুলো কে পাবলিশ করে? এনএসএস। অ্যাকচুয়াল রিপোর্টটা দেবে কে? প্ল্যানিং কমিশন বলবে। এভরি 5 ইয়ার, এই কথাটা আমি বলছি, এভরি 5 ইয়ার, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এই ডাটাগুলো রিভাইজ হয় এবং এর নতুন ডাটা দেওয়া হয়। যদি বলা হয় পভার্টি কত বছর পর পর মাপা হয়, কী হবে অ্যান্সার? 5 বছর। তো এগুলোই তো কোয়েশ্চেন যে এমনি কিছু হবে সেরকম না, পভার্টি 5 বছর পর পর মাপা হয়। কে তাহলে ডাটা কালেক্ট করবে 5 বছরের? তো 5 বছর ডাটা কালেক্ট করতে যাবে, তখন ওরা কী দেখবে? যে এই বছর ক্যালোরি, এই বছর পভার্টি মাপবো, তো এই বছর ওরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে, তাহলে ওরা কি ক্যালোরি মাপবে? যে ক্যালোরি কীভাবে মাপবে? কীভাবে মাপবে? একটা মেথড বল, তোরা কীভাবে মাপবে? 121 কোটি লোক আছে, কীভাবে তুই ক্যালোরি মেপে দিবি যে 2100-2400 পাচ্ছে কিনা পার ডে? তাহলে তো ওদের ঘরে তো তোকে শুয়ে থাকতে হবে, তাহলে তো তোকে ওদের ঘরেই শুয়ে থাকতে হবে ক্যালোরি মাপার চক্করে। এবার ধরলে একটা আইপিএস অফিসার, ভালো করে বুঝ, যখন ও আইপিএস অফিসার ছিল না তখন ও 2400-2500 ক্যালোরি পেত, কারণ ও 4টা রুটি খেত। কিন্তু যখন ও আইপিএস অফিসার হয়ে গেল, ও কি তারপর থেকে 28 টাকা রুটি খাবে? তো প্রবলেম বুঝতে পারছিস তো? খাওয়া দাওয়া তো এগুলো ফিজিক্যাল রিকোয়ারমেন্ট না, তো ওটাও একটা ব্যাপার আছে। আর ব্যাপার আছে, এটা মাপাটা সব থেকে প্রবলেমস। এই যখন এটা আলাদা মেথড নয়, প্রথম কথা একই, এটাকে কিভাবে সাজেস্ট করব, কিভাবে এই মেথডটা বার করব, দিয়ে এই মেথডটার হেল্প পাই। একই মেথড বলতে পারি আমরা, মান্থলি ইনটেক, মান্থলি পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার ক্রাইটেরিয়া। ভালো করে বুঝলাম, আগের দিন এটাই বলিনি, কারণ আমি এখান থেকে ক্লাসটা শুরু করবো বলে ভেবেছিলাম, বুঝতে পারলি? আগের দিন তো আমি ক্লাসটাকে আমি লেভেলে দিলাম। তো কী হলো, এইটা যে কত হবে 2100-2400, এটা কীভাবে একটা বাড়িতে যেয়ে এবার মাপতে হবে তোমরা কী করো বা কীভাবে হয়, এই জিনিসটাকে যে আমরা মান্থলি পার ক্যাপিটা কনজামশন এক্সপেন্ডিচার দিয়ে দেখি। কীভাবে দেখি না, এখানে আছে 650 গ্রাম ফুড গ্রেন। এখানে কেউ বলছে, এটা কেউ একজন বলছে বা কেউ এখানে ওকে ইন্ডিকেট করছে যে 650 গ্রাম যদি ফুড গ্রেন একটা লোক যদি পার ডে পেয়ে থাকে, তাহলে এই 650 গ্রাম ফুড গ্রেন কী করে না, মোটামুটি 2400-2100 ক্যালোরি দিয়ে দেয়। ভালো করে বুঝলি, 650 গ্রাম ফুড গ্রেন যদি তুই খাস প্রত্যেক দিন, তুমি যদি খেয়ে থাকো, তাহলে তুমি কি হয় 2100-2400 ক্যালোরি, মানে এভারেজ ধরলে 2500 বা 2400 ক্যালোরি পাবে। বুঝতে পেরেছিস তো? তো কী হচ্ছে, 650 গ্রাম যদি আমরা করি, তাহলে কি হবে, একটা লোক কি করতে পারে, 2100 বা 2400 কী হতে পারে ক্যালোরি পাওয়া যাবে। এইবার দেখে নে একবার, দেখ শোন, এই 650, তাহলে আমরা এখানে আরেকটা মেথড আমরা জানতাম যে মান্থলি পার ক্যাপিটা কী বলেছিলাম, যে কত টাকা বলেছিলাম, কত আছে 1407, আর কত 816 রুরাল, আর এটা হচ্ছে আরবান। যদি আরবানে 1407 হয় আর রুরালে যদি 816 হয়, তাহলে কী হবে, 650 গ্রাম ক্যালোরি টেক করতে পারবে পার ডে, যদি এই ইনকামটা হয়। ভালো করে বুঝবি, ওরা এইভাবেই মেথডটা করেছে। যদি কেউ মান্থলি এটাকে যদি ইনকাম করে, বুঝতে পারলি, তাহলে ও কি করবে, ও 650 গ্রাম ফুড গ্রেন কিনতে পারবে, 650 গ্রাম ফুড গ্রেন কিনতে পারবে। আর তার কি হবে, এই যখনই কেউ আরবানে যদি 1407 টাকা যদি ও মান্থলি ইনকাম করতে পারে বা খরচা করতে পারে, তাই না, খরচা করতে পারে, ইনকাম প্রচুর করতে পারে, খরচা করবে যখন 1470 টাকা আরবানে, তখন ও কী করবে, 650 গ্রাম ফুড গ্রেন কিনতে পারবে, আর 650 গ্রাম ফুড গ্রেনই ওকে এই ক্যালোরিটা দেবে। বুঝতে পারলি, এই জিনিসটা আছে এখানে। এই মেথড আমরা কি দেখেছিলাম, যে আরবানে কী ছিল না 1407, আর রুরালে 816 যদি টাকা যদি ও পেয়ে থাকে, মানে খরচা যদি করে থাকে মান্থলি, তাই না, তাহলে কী হবে, ও তাহলে ও মোটামুটি যদি এই টাকা খরচা করে থাকে, যদি মান্থলিতে 1407 টাকা যদি খরচা করে থাকে, তাহলে ও কি করবে, 650 গ্রাম ফুড গ্রেন পাবে। কারণ অ্যাকচুয়াল 650 গ্রাম ফুড গ্রেনের দামই হচ্ছে 1407, আর এই 650 গ্রাম ফুড গ্রেন ওকে কী করবে না, ওকে পার ডে 2100 আর 2400 ক্যালোরি দেবে। বুঝলি এবার গল্পটা? তো এই জন্য এই মেথডটা এখানে এসছে, মান্থলি পার ক্যাপিটা কনজামশন মেথডটা এখানে নিয়েছে। কারণ কত টাকা, এবার আমরা যখন কারো বাড়ি যাব, কীভাবে মাপবে, বাড়ি যাবে
বাড়ি যেয়ে এবার বলবে ওরা এক নির্দিষ্ট সময়, অনেকে বাড়িতে বাড়িতে সার্ভে ডিপার্টমেন্ট আছে জানিস তো, দিয়ে বলবে যে তোমরা কি খাও, কত বলবে মাসে কত টাকা চাল লাগে তোমাদের আর কত টাকা আটা লাগে, মেন হিসাব ওদের এখানে লেখা আছে, ওটা ওরা লিখে নেবে, বুঝতে তো, পাঠাবে। বুঝতে পারলি কেসটা? তারপরে কি হতে পারে, তারপরে আর কি খাবার খায়, মাসে কতদিন মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে, সব হিসাব থাকে, ওরা মান্থলি রেটটা নিয়ে নেবে। বুঝতে পেরেছিস কতটা খরচ? এখন না গেলেও আগে তো যেত, আগে অনেক বেশি হতো এটা। আমি 2014-15 আগে, আমি 2012 কথা বলছি, 12 আগে, 12 এগুলো নিয়ে পরে প্রচুর সার্ভে হতো, বাড়িতে বাড়িতে যেত। এখন যাই না কেন বলতো, এই 14 পর থেকে হয়নি সার্ভে। তা আমরা বুঝতে পেরেছি তো গল্পটা, এখানে কোনো কনফিউশন হচ্ছে? তাহলে এই ক্রাইটেরিয়াটা না হলে আমরা এটাতে পেতাম না ঠিক করে, আমরা এইভাবে তো বলতে পারতাম না। ইনস্ট্যান্ট ওখানে তাহলে ফ্যামিলিতে যেয়ে পরে ক্যালোরি বার করতে তো নেই তো, ওরা ফ্যামিলিতে যেয়ে দেখে নেয় যে 1400 এত টাকা ওরা খরচা করে কিনা খাবার দাবারে। যখন থেকে মাসে 1400 এত টাকা খরচা করে খাবার দাবারে, তখন বুঝে যাবে কজন আছে সেটা দেখে নেবে। তাহলে এটা একজনের হিসাব ভালো করে বুঝবি। তুই ভাবছিস 1400 টাকা সবাই খরচা করে, এবার তাহলে একটা ফ্যামিলিতে 10 জন আছে, তাহলে 1400 7 × 10 কত হবে? 14,000 টাকা খরচা করতে হবে। এই 14,000 7 × 14, 7 3 7 21, তাই না? এই টাকা যদি খরচা করে তবে কি হবে, ওই যে 10 জনের কি হবে, অ্যাকচুয়ালি 21,000-2400 ক্যালোরি পাবে। এবার দেখ চাপ আছে না, এবার ফ্যামিলিতে তুই একজনের হিসাব বলছি তো, এবার দেখ মিলছে ব্যাপারটা। তাহলে এত টাকা ওকে ফ্যামিলিতে খরচা করতে হবে খাবারের উপর, তবে কি করবে 650 গ্রাম × 30 বা যে মাসে যেটা হবে সেটা আবার কি হবে, এইটা তাহলে এগুলো হবে মাসে, তবে কত হবে × 30, তাই না? 3 × 21 কত, এত কি হবে ক্যালোরি পাবে, তাই না? মাসে একটা মানে অ্যাকচুয়ালি এটা লাগবে তো, বুঝতে পেরেছিস তো? তখন হয়ে যাবে গরিব সব। কারো এখন তো মান্থলি ইনকামই কত করছে, একজন 12,000 টাকা, তাহলে ঘরে পুরো 10 জন ফ্যামিলি থাকে, কীভাবে খরচা করবে? ধরলেও 4টে মেয়ে, হতে পারে 5টা মেয়ে আছে, বাচ্চা আছে 5টা মেয়ে আছে, বউ, তাহলে কত হলো 5 6, ও একজন 7 জন, বাবা মা বৃদ্ধ, এমনি অনেক ফ্যামিলি আছে না, কী হবে তাহলে ও তো 12,000, তো ওই জন্য তো বিপিএল কার্ডটা পাচ্ছে না ওই সরকার, ওই জন্য ওকে বিলো পভার্টি লাইন হয়েছে, বিপিএল কার্ড দিচ্ছে। আর যে খাবার দাবারটা কী করছে, যেই ফুড গ্রেনটা ওকে সাপ্লাই দিচ্ছে যে নাও তুমি ক্যালোরি ইনটেক করো, তুমি পভার্টি লাইনের ভিতরে আছো। তো 14,000 মাসে কামানো কিন্তু চাপ, এখনকার সময় চাপ। এগুলো আমি ডাটাগুলো তো পুরনো বলছি, এই ডাটাটা আমি পুরনো বলছি, তখন তারও চাপ না। ওই জন্যই তো সবার কাছে বিপিএল ছিল, ওই জন্যই তো সবার কাছে, তোদের বাড়িতেও বিপিএল ছিল, তোদের বাড়িতেও বিপিএল ছিল একটা সময়, থাকবে না কেন? সবাই বিলো পভার্টি লাইন ছিলাম। 14,000 ইনকাম করা চাপ, খুব চাপ 2010 সালে, তাই না? ওই জন্য সবাই বিপিএল কার্ড ছিল। এবার যারা সরকারি কাজ করে তারা বিপিএল কার্ড ছিল না, কারণ তাদের তো পে স্লিপেই দেখা যায় তারা 14,000-এর বেশি করে, তাই না? তাহলে আমরা শোন, NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা অফিস, এখন অফিস হয়ে গেছে, এই যে আমরা এভরি 5 ইয়ার ডাটাটা পাবলিশ করছে কারা? এরা এভরি 5 ইয়ার কিন্তু ডাটাটা কালেক্ট করবে কারা? NSSO। এবার ডাটাটা কীভাবে কালেক্ট করবো, আমরা তো বুঝলাম ওই ব্যাপারটা, কীভাবে আমরা ডিপলিতে যাচ্ছি ভালো করে বুঝি। কীভাবে না, ওদের কাছে কী মেথড আছে, কনজামশান এক্সপেন্ডিচার ডাটা মেথড। ওরা কনজামশান এক্সপেন্ডিচার ডাটা, কনজামশান এক্সপেন্ডিচার মানে আমরা খরচ টাইপের একটা কিছু পাচ্ছি না, এই যে খরচ কী করছে সেই মেথডে ওরা আসে। তো এই মেথডের 3টে মেথড আছে, একদিনে কিন্তু 3টে মেথড নয়, ডেভেলপড হয়েছে আস্তে আস্তে। আমরা আজকে পড়ছি বলে 3টে মেথড পরপর লিখে দিয়েছি, কিন্তু 1954 সালে শুধু এই মেথডটা ছিল, এটা ছিল না, ভালো করে বুঝবি। যখন আমরা মুঘল সাম্রাজ্য পড়ি, প্রথমে ভাগ করে দিই বাবর, আকবর, হুমায়ুন, করে ভাগ করে দিলাম। কিন্তু তুই যদি আকবরের সময় থাকতিস তো তারপরে হুমায়ুনের পরে ভাগ, আকবরের পরে ভাগ করতে পারতিস? তা আমরা এখান থেকে দেখছি বলে ভাগ করছি, বুঝতে পারলি তো? তো প্রথম মেথড হচ্ছে URP মেথড, ইট ইজ অলসো নোন অ্যাজ, মানে এর ফুল ফর্মটা হচ্ছে ইউনিফর্ম রিকল পিরিয়ড মেথড। তারপরে হচ্ছে MRP, মিক্সড রিকল পিরিয়ড মেথড, এটা নিয়ে UPSC সিভিল সার্ভিস কোয়েশ্চেন করেছিল, বলবো। তারপরে MMRP মেথড, মানে কি মডিফাইড মিক্সড রিকল পিরিয়ড মেথড, বুঝে গেছি মেথড। যখন ভারত স্বাধীন হয়, অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্ট, ভারত যখন স্বাধীন হয়, তারপর থেকে আমাদের গরিবি কী হবে,
এই নিয়ে তো প্রচুর ডাটা তো দিতে হবে, সরকার যেহেতু সরকারকে তো জবাবদাহি করতে হবে। তো সরকার ভাবনা চিন্তা করছে কী হবে। তখন একটা আমাদের ইকোনমিক্সট বা বলতে পারি আপনি ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স পিসি মহানবিশ ও বলে, ও এই মেথডটার কথা বলে যে এইভাবে আমরা কি মাপতে পারি, পভার্টিটাকে মাপতে পারি। মানে কী বলে এখানে, এটা 1954 এই মেথডটা স্টার্ট হয়েছিল বাই দ্য পিসি মহানবিশ, পিসিএম, ঠিক আছে, প্রশান্ত চন্দ্র মহানবিশ। তো আমরা কি দেখলাম যে প্রশান্ত চন্দ্র মহানবিশ, তাই না, সে কি বললো 1954 সালে যে আমরা ইউনিফর্ম রিকল্ড পিরিয়ড মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি না, আমরা পভার্টিটাকে বার করতে পারি, যেটা এনএসএসওকে ডাটা দেবে, এনএসএসও প্ল্যানিং কমিশনকে দিয়ে দেবে। তো এই ডাটাতে কী বলা হয় সেটা জানতে হবে। এখানে বলা হয় যে 30 ডেজ খাওয়া দাওয়ার খরচা, ভালো করে বুঝি, যেটা আমরা বাংলায় বলি, হিন্দিতে বলে খানে পিনে, তাই না, খানে পিনে কা খরচা। বলছে এই যে বিগত 30 দিনের, মানে ধরলে এই বছর ওরা চাইছে করব 1960 দাঁড়িয়ে ওরা 5 বছর হয়েছে, 59 দাঁড়িয়ে যে ওরা চাইছে যে বার করবে, আমাদের প্রপার্টি বার করবে। তখন প্রশান্ত চন্দ্র মহানবিশ তার কথা অনুযায়ী সে কী করলো, 30 ডেজ মেথডটাতে ও প্রপার্টি বার করবে। মানে যাবে ওই 30 দিন, লাস্টের 30 দিন তারা কত টাকা খাওয়া দাওয়ারে খরচা করলো, বুঝতে পারলি, শুধু খাবার দাবারে যা কী খরচা করলো। আবার বলি শুধু খাবার দাবারে বিগত 30 দিনে কী খরচা করলো, ওই খরচাটা বেরিয়ে আসবে নিশ্চয়ই সবাইকার। তারপরে ওরা একটা জিনিস রাখবে যে এত টাকা যদি খরচা করে তাহলে এ কিন্তু গরিব না, তাহলে ও নিশ্চয়ই ধরলে ওরা সেই সময় রাখলো যে 30, ধরলে 40 টাকা রাখলো, আমি ধরে রাখছি যে মাসে যদি 40 টাকা যারা খরচা করবে, বা আমরা 20 টাকা ধরছি, 1959 সালে 1959 হবে, 5 বছর তৈরি করছে, তাই না। 5 বছর পর কী হলো, বলছে যে 20 টাকা যারা মাসে খরচা করবে খাওয়া দাওয়াতে, তারা কি কিন্তু আর গরিব না, খাওয়া দাওয়াতে খরচা করবে। তো 20 টাকার নিচে যারা থাকবে তারা হবে বিলো পভার্টি লাইন, আর 20 টাকার বেশি যারা থাকবে তারা এপিএল। এখন এই SAPL, আমি জাস্ট তোকে বলছি, এটা 20 টাকা না, আমি জাস্ট তোকে ধরলাম যে খাওয়া দাওয়াতে খরচা কত, তো 20 টাকা, তার উপরে যারা করবে তারা কী হয়ে যাবে, এপিএল, তার নিচে করবে বিপিএল, বিলো পভার্টি লাইন। তাহলে এই 20 টাকাটাকে পভার্টি লাইন হিসাবে ডিক্লেয়ার করে দিচ্ছি, পভার্টি লাইন হিসাবে ডিক্লেয়ার করছে 20 টাকাটা। কত সাল সেটা, 1954, 1954 সালে এটা পিসি মহানবিশ দিচ্ছে। এই মেথডে, ইউআরপি মেথডে আগে কি বার করা হতো, পভার্টি বার করা হতো, বুঝতে পেরেছি, যে 30 দিনের যা বিগত খাওয়া দাওয়া খরচা। তো এইবার নেক্সট, এবার কী হবে, কিছুদিন চলবে এই মেথডে, কিছু ফল দেখতে হবে, যেই কিছুদিন হবে তারপরে ইন্ডিয়া কী করবে, এমআরপি মেথডে চলে আসবে, বুঝতে পারলি। এমআরপি মেথড হচ্ছে মিক্সড রিকল পিরিয়ড মেথড। এই যে এমআরপি, এখানে কি করা হয়, এই মেথডটা 1993-তে দেওয়া হয়। মেথডে দুটো জিনিস দেওয়া হয় এখানে, ফার্স্ট টাইম। নিশ্চয়ই কেউ এই মেথডটা দিচ্ছে, তাই না। এবার আমি এই মেথডটার নাম তোকে বলতে পারি, তাহলে তোরা ওই নামগুলোর সাথে গুলিয়ে যাবে, জানিস, ওই ব্যক্তিগুলো দেয়নি যেগুলো কমিটি এক্সপার্ট গ্রুপ করালাম না আগের ক্লাসে, ওই নামগুলোর সাথে গুলিয়ে যাবে। নাম ওগুলোই যথেষ্ট জানার, আর কিছু 2-3টে নাম এক্সট্রা হবে, বেশি নাম জানলে আমাকে তো মাথাটা করে লাভ নেই, ঘেটে যাবে বেশি ডাটা। তাই আমরা তোকে এখান থেকে করছি যে মিক্সড রিকল পিরিয়ডে 1993-তে এরা মিক্সড রিকল পিরিয়ডে ইন্ডিয়া যাচ্ছে। আর এখানে কি বলছে, এখানে দুটো পদ্ধতি হচ্ছে, একটা 30 ডেজ খাবার দাবার খরচা যেটা আগে ছিল, এটাকে রাখছে এই সঙ্গে, আর তার সাথে সাথে প্রথমবার অ্যাট দ্য ফার্স্ট টাইম কী আছে, 365 ডেজ খাওয়া দাওয়া ছাড়া অন্যান্য খরচা, এই যে প্রথম 5টা অন্যান্য খরচা ইনক্লুড করা হয়। এটাই কোয়েশ্চেন দেবে যে প্রথম যে 5টা অন্যান্য খরচাও এখানে যোগ করা হয়, এটা লাগবে, কেন যোগ করা হচ্ছে, কি হচ্ছে, এটা বলবো। তো এটাই প্রথম 5টা, যে 365 দিনের তোমরা ওইটাতে কত টাকা খরচা করেছো, ওই জিনিসগুলোতে যেগুলো দীর্ঘস্থায়ী চলে, সেই সব জিনিস যেগুলো লাগে মানুষের, বুঝতে পারলি। আরও বেসিক নিডসের 5টা জিনিস এখানে অ্যাড করা হয়েছিল খাওয়া দাওয়া ছাড়া, প্রথমবার অ্যাট দ্য ফার্স্ট টাইম।
হ্যাঁ শুধুমাত্র মানে ওরা যখন যাবে হিসাব নিতে ওই মাসের তাহলে এই মাসে হচ্ছে তো এই মাসে তোমার হিসাব দেখলাম তো বাড়িতে কতজন খেলো কী হলো যে এই 30 দিনে কী কী খাওয়া দাওয়া খরচা হলো। তার সাথে সাথে 1993 দেখতো কি যে তোমরা এই বিগত 1 বছরে এই 5টা আইটেমে কত টাকা খরচা করেছে। তাহলে কেন একটা মানুষ শুধু খাবার দাবার পাচ্ছে, ভালো করে বুঝবি, তার কাছে কি নেই, বাড়ি নেই, ঘর নেই, মাত্র ধরলে 365 দিন খাবার খাচ্ছে, আর কিছুই নেই, টয়লেট নেই, কিছুই নেই, জুতো নেই, তারপরে ধরলে তোর হেলথ নেই, তারপরে স্কুল যাচ্ছে না, তাহলে কি ও তাহলে বড়লোক হয়ে গেল? শুধু খাবার পাচ্ছে, একটা মানুষ 2100 ক্যালোরি রোজ খাচ্ছে আর তারপরে রাস্তায় শুয়ে আছে, পেয়ে যাচ্ছে 2100 ক্যালোরি, বড়লোক হয়ে গেল? এগুলোই আমরা ডিবেটে যাবো, একটু পড়বো, ডিবেট দেখবো, আমাদেরকে ডিবেট এখানেই করতে হবে। বুঝতে পেরেছি কেসটা? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। কি ব্যাপার আছে দেখি। এখানে ওরা 5টা জিনিসকে প্রথমবার অ্যাড করছে, যে 5টা জিনিসকে অ্যাড করছে তার মধ্যে প্রথম থাকবে কি, শুজ, জুতো, তারপরে হচ্ছে এডুকেশন, এডুকেশন মিনস শিক্ষা, তারপরে হেলথ, হেলথ মিনস স্বাস্থ্য, হেলথের পর হচ্ছে কি ক্লথ মানে জামা কাপড়, 30 দিন খাবার খাচ্ছে, খাবারটা খাবে আর জামা কাপড়হীন হয়ে শুয়ে আছে রাস্তায়, বড় লোক APL হয়ে যাবে। শুনে কেমন লাগছে না? বুঝতে পারলি? তারপরে ডিউরেবল গুডস, ডিউরেবল গুডস মানে দীর্ঘস্থায়ী মানে দীর্ঘ সময় ধরে চলে যেসব জিনিস সেগুলো আছে কি না, যেমন ফ্যান, ফ্যান বলতে পারি না, দেখ যেগুলো দীর্ঘমেয়াদী হলো, বুঝতে পারলি? যেমন তাহলে ঘড়ি ভালো, বা ধরলে তোর রেডিও, বা ধরলে কোনো একটা জিনিস, টিভি করে, এগুলো তোরা যদি বুঝতে পারবি না, কিন্তু কোন দিন করে চলে যাবে এগুলো দেখবে। এবার তোদের মাথায় তোরা কী খেয়েছো সেগুলো শুনিস, এইটা তো শুনিস, তোমাদের বাড়িতে টিভি আছে, তোমাদের বাড়িতে গাড়ি আছে, যে থাকলে ইয়েস টিক মারবে আর না থাকলে নো টিক মারবে, এটা হয়। আর এই সেন্সাসে দুবার তো বাড়ি গেলে তো মারবে, ওই জন্য সেন্সাসের সময় একবার এটাকেও করে দেবে ওরা, খরচাও আছে, বলে না তোমাদের বাড়িতে টিভি আছে, তোমাদের বাড়িতে এই আছে, তোমাদের বাড়িতে ঘড়ি আছে, তুমি বলে ঘড়ির সাথে এর কী সাথ, রেডিও আছে কি না ও কেন বলবে, কটা গাড়ি আছে জিজ্ঞেস করবে, তাই না? এগুলো দেখবে জিজ্ঞেস করে কি না, এটাই হচ্ছে ব্যাপার। এনএসএসও ডাটাটা নিয়ে চলে যায়, শুধু কটা সাইকেল আছে, আগে সাইকেল জিজ্ঞেস করতো, সাইকেল, তাই না, ডিউরেবল গুডসের মধ্যে পড়ে। হ্যাঁ, বাড়ি পাকা আছে না কাঁচা আছে, এখন ওটা তো আসেনি, এখনো বাড়ির তো কনসেপ্টই আসেনি, নিশ্চয়ই এখানে আসবে আবার, দাঁড়া, আর ওই জন্য মডিফাইড লেখা আছে, নিশ্চয় গাড়ি আসবে, বাড়ি আসবে, যেগুলো এখন দেখা হবে, ওই জন্য ওরা জিজ্ঞেস করে যে পরে এটা আছে কি না, ওদের ফরম্যাট আছে, ইয়েস আর নো, ইয়েস আর নো, বুঝতে পারলি? তারপরে ওরা একটা পার্সেন্টেজ করবে, পার্সেন্টেজ করে ডাটাটা বার করে দেবে, ঠিক আছে? এটা আমরা বুঝতে পেরেছি। তো তাহলে এবার থেকে কী করবে না, এই দুটো মেথডকে ওরা নেবে, বুঝতে পেরেছিস? এই যে 365 ডেজের এগুলো দেখবে আছে কি না, কেউ হতে পারে 30 দিনে ভালো খাবার খেয়েছে ধরেলে, কিন্তু এটা ওর কাছে নেই, কিন্তু ও কিসের মধ্যে রয়ে গেল, পভার্টি, বিলো পভার্টি লাইনের মধ্যে রয়ে গেল, বুঝতে পেরেছি কেসটা? দুটোকেই এক হতে হবে। কিন্তু এটা যদি আগের মেথডে চলতো তাহলে কি খাবার পেয়েছে 30 দিন মানে ও কী হয়ে গেলো, APL হয়ে গেল ধরলে। আমি APL করাটা এখনও ঠিক হবে না, যদি আসেনি মানে ও পভার্টি লাইনের থেকে বেরিয়ে গেল না। 93 আগে কেউ যে 30 দিন খাবারটা পেয়ে যেত ধরলে, তো ওগুলো কী হতো, APL মানে ও বিলো বড় মানে পভার্টি নয়। কিন্তু এবার থেকে ও খাবার পাচ্ছে কিন্তু দেখছে এগুলো পায়নি সুবিধাগুলো, তাহলে ও কিন্তু পভার্টি রয়ে গেল। দেখ ডেফিনেশনটা কেমন চেঞ্জ হচ্ছে না আস্তে আস্তে, তো এইভাবেই ডেভেলপড হচ্ছে, আস্তে বুঝতে পারছি যে এগুলো নয় বা কেন এই ব্যাপারগুলো। নেক্সট, এখানে কি কিছু বোঝাতে হবে আর? এই বাস্কেটটা তোদেরকে দিয়েও দিতে পারে, একমাত্র দিলে ইউপিএসসি সিভিল সার্ভিস BCS মেন্সে দেবে, যে প্রথম যে বাস্কেটে যে খাবার দাবার ছাড়াও কোন মেথডে আসছে, কী হবে, MRP মেথড। নেক্সট চল, তাহলে মডিফাইড মিক্স রিকল পিরিয়ড মেথড, তাহলে এটা কত সালে আসবে? এটা আসবে 2009 থেকে 2011-র মধ্যে এটা ইন্ট্রোডিউস হয়েছিল। বেসিক্যালি এই সময়টা সি রঙ্গরাজন আসবে। দেখ
সে এইটাকে করবে। আমরা থেকে এখানে কেন বললাম, কারণ এই নামটা তুই আগে শুনেছিস, এই নামটা আসবেও, বুঝতে পারলি? তাই এটাকে আমি বলছি সি রাঙ্গারাজন এই মডিফাইড মিক্স রিকল পিরিয়ড মেথডটাকে ইন্ট্রোডিউস করাবে। ঠিক আছে, যেহেতু আমি তোদেরকে পড়িয়েছি আর এটা আসবে, ওই জন্য এই নামগুলো বললাম না। এখানে কি হবে, যখনই এখানে সেন্সাসটা হবে না, যে মাসে করবে সেন্সাসটা, ধরলে এ মাসে সেন্সাস হবে, কি সেন্সাস হবে? এনএসএসও সেন্সাস করবে, পভার্টি সেন্সাস করবে। দেখবে যারা কারা কারা পভার্টি লাইনের নিচে আছে কাকে কাকে বিপিএল দেবো, আর কারা কারা পভার্টি লাইনের উপর আছে কাকে কাকে এপিএল দেবো। প্রথম কথা, এটা যখন দেখতে যাবে তো প্রথমে দেখবে 7 ডেজ, মানে আজকে যদি মাপতে আসে, আজকে 5 বছরের ধরে এই মাসটা মাপবে, রিপোর্ট দেবে। তো এই বিগত 7 ডেজ তোমরা কী কী খাবার খেয়েছো, তেল মশলা বিড়ি গুটকা সব কিছু এখানে অ্যাড হবে। এগুলো কত টাকা খরচা করেছো, তেল মশলা ডিম ফল যা যা খাবার ফুড আছে, ম্যাগি পাস্তা পিৎজা, এগুলো তো এখন হয় না সব, না ডিজিটাল জমানা সবাই খায়। তো এই সব মিলিয়ে এগুলো খাবার দাবারে তেল, এখানে তেল মশলা গুটকা সব কিছু যোগ আছে। তুমি কত টাকা খরচা করেছো 7 ডেজ প্রথমে লিখে রাখবি। এবার 30 ডেজ 30 দিনের 30 দিনে তোমরা ফুয়েল জ্বালানি কত টাকা খরচা করেছো। তাহলে এই যে 30 দিনের মধ্যে 30 দিনে লাইট এনার্জি রেন্ট, তারপরে হচ্ছে আনইনস্টিটিউশনাল হেলথ এক্সপেনশন। কিন্তু ইনস্টিটিউশনাল হলে কি, ওষুধ দোকানে গিয়ে তোর জ্বর হয়েছে, তুই গিয়ে একটা সর্দি কাশি সিরাপ কিনে নিয়েছিস, প্যারাসিটামল খেয়ে নিয়েছিস, খরচা হয়েছে। তো এই খরচাটা এখানে মাসে তুমি কত টাকা করেছো? ভিজিট না, ডাক্তারখানা না গিয়ে, বুঝতে পেরেছি কেসটা? তোর জন্য ওটা মান্থলি খরচা, ওটা তো সব ফ্যামিলি, তোকেও যদি ভাড়া থাকে মাসে ভাড়া দিতে হবে। এনার্জি ইলেকট্রিক বিল মাসে আসবে, গ্যাসের মাসে আসবে, ওগুলো তাই 7 দিনে ধরছি না। হ্যাঁ, আনইনস্টিটিউশনাল হেডটা তো মাসে ধরবে, কারণ ওখানে তো ওই 1 মাসে কতটা খরচা করলাম ওই হেলথে, মাসে এত টাকার ওষুধ আছে বলে না, আমাদের ঘরে মাসে 100 টাকার ওষুধ আছে। তো এই যে মাসে এত টাকার ওষুধ আছে, এই কথাটা আসছে কোথা থেকে? ডাক্তার আসে না কিন্তু ওষুধ আসে, বুঝতে পেরেছি কেসটা? এবং ডাক্তারও প্রেসক্রাইব, এটা তুমি 1 মাস ধরে চালাও, তারপর আমি দেখছি 15 দিন 1 মাস। তো এই জিনিসগুলো বুঝতে পারলে, আনইনস্টিটিউশনাল খরচাগুলো যেগুলো ডাক্তার প্রেসক্রাইব ছাড়া যেগুলো আমরা ইউজ করে নিই, প্রত্যেক মাসে তার ডাক্তার আসে না, এই খরচাটাকে কি বলছে 30 ডেতে ওটা ক্যালকুলেট হবে 70। এবার 365 দিন, তো 365 দিন কী হবে না, এটা যা খরচা ছিল সেটা এখানে ঢুকে যাবে 365 দিনে, অ্যাড করে নিল। তারপরে যে হিসাবটা বেরোবে, এইটা 7 দিনের, এটা 1 মাসের, আর এটা 365 দিনের হিসাবটা, মানে এটা যে ছিল আগে টোটাল করে দেবে। তারপরে ওরা একটা লাইন ডিক্লেয়ার করবে যে এত টাকার নিচে যারা খরচা করেনি তারা কি করবে, পভার্টি। মানে ধরে নে, তাহলে কি হচ্ছে, ও 7 দিনে যে খাবার দাবার যে এইটা ছিল, দেখ এখানে 30 ডে, এখানেও তো 30 ডে ছিল খাওয়া দাওয়া, দেখ এইটা চেঞ্জ হয়ে গেছে, এখন এখানে 30 ডেতে খাওয়া দাওয়া ছিল, দেখ খাওয়া দাওয়াটা 7 দিনে কনভার্ট হয়ে গেছে, আর 30 দিনে লাইট ফ্যান রেন্ট এগুলো হয়ে গেছে। এখানে 30 দিনে অন্য কিছু ছিল, এখানেও 30 দিনে অন্য কিছু ছিল। কীভাবে মডিফাইড হয়েছে দেখ, এখানে 30 দিনেরটা চেঞ্জ হয়ে গেছে, এখানে লাইট ফ্যান এইসবে চলে এসছে, বুঝতে পেরেছিস তো? তো এখানে ধরলে, এখানে ওরা মাসে ধরলে, এখানে ধরলো যে মাসে এটাতে ধরলে, মাসে এটাতে 100 টাকা খরচা করতে হবে, ঠিক আছে? এটাতে মাসে ধরলে 400 টাকা খরচা করতে হবে, এটাতে ধরলে মাসে ধরলে ওকে ধরলে একটা বছরে এটাতে ধরলে 800 টাকা খরচা করতে হবে। তাহলে 800 400 আর 100 কত হলো? 1300 টাকা। এবার যদি 1300 টাকা কেউ যদি মাসে খরচা করে, বা ওই ইসে খরচা করে যখন মাপতে এসছে, তো এইটার এর উপরে থাকলে কি হবে, এপিএল হয়ে যাবে, এর নিচে থাকলে কি হয়ে যাবে, বিপিএল। কেউ যদি 1200 টাকা খরচা করে তাহলে কি হয়ে যাবে, ও বিপিএল হয়ে যাবে। এমনি নিশ্চয়ই কোনো একটা লাইন আছে, তাই তো? কী লাইন আছে আমরা দেখবো, জানবো, এখনই বুঝবো, লিখবো, জিনিসটা বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তাহলে দেখ, প্রথম হচ্ছে এনএসএসও 2004-5 একটা অথেন্টিক ডাটা পাবলিশ করে। এবার দেখ, আমরা এই 3টে বুঝে গেছি তো, ইউআরপি মেথড, এমআরপি মেথড, এমএমআরপি মেথড। অ্যাট প্রেজেন্ট এমএমআরপি মেথডে আমাদের এনএসএসও কী করে না, আমাদের পভার্টি
কী করে লাইন ডিক্লেয়ার করে, পভার্টি লাইন ডিক্লেয়ার করে। ঠিক আছে, ঠিক আছে। এইবার এনএসএসও 2004-05 সালে ডাটা হয়। এবার এইটা আসতে এত সহজ হয়নি। এই যে ফর্মে যে এসছে এমআরপি মেথড, এমআরপি মেথডে আসাটা যেইভাবে যত সহজ মনে হচ্ছে তত সহজ কিন্তু হয়নি। এখানে অনেক গল্প হয়ে গেছে মাঝে মাঝে। কি গল্প হয়ে গেছে সেটা আমাদের তাহলে জানতে হবে। মাঝে কি গল্প হয়ে গেছে দেখ, জানতে হবে। শুন তাহলে গল্পটা শোন। এবার মেন আমরা অ্যানালাইসিসে ঢুকছি। এখানে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নেই। তাহলে আমরা তখন এই মেথডে মাপি কেমন আছে সেটা বলে দিলাম, 1 মাস যাবে সব বলে দিয়েছি। এইবার দেখ, এনএসএসও 2004-05 সালেতে একটা ডাটা পাবলিশ করে, মানে কি পভার্টি মাপে, যেখানে বলে দেয় রুরালে 368 টাকা মান্থে যারা খরচা করে তারা পভার্টির লাইন, ওটাই হচ্ছে পভার্টির লাইন। আর 368 টাকার নিচে যারা খরচা করবে তারা হয়ে যাবে বিপিএল, আর যারা এর বেশি খরচা করবে তারা হয়ে যাবে এপিএল। ধরে নে, বুঝতে পেরেছিস? এইবার দেখে নে, আর আরবানে যারা 559 টাকা বেশি খরচা করবে তারা হয়ে যাবে এপিএল, তার নিচে হয়ে যাবে বিপিএল, বিলো পভার্টি লাইন। তাহলে 559 টাকা পভার্টি লাইন, আর রুরালে 368 টাকা পভার্টি লাইন কে করলো? এনএসএসও, ন্যাশনাল সেলফ হেল্প সার্ভে অফিস, তাই না? তো আমরা এখানে ক্লিয়ার। এইবার দেখ, এই রিপোর্টের ভিত্তি করে 2004-05 সালে বলল ইউআরপি মেথড, মিনস দেখতে পাচ্ছিস 30 দিন রিকল পিরিয়ডে। এই মেথডে ভারতবর্ষে গরিব রয়েছে কত? 27.5%। তাহলে ভারতের 2004-05 সালে জনসংখ্যা কত ছিল? আমরা ধরলাম 110 কোটি ধরলাম। 110 কোটি 27% মানে ধরে নিলাম আমরা 28 কোটি লোক গরিব আছে। 28, হ্যাঁ একদম 28 কোটির মতোই বেরোবে। 28 কোটি লোক গরিব হচ্ছে সেই সময় 2005-07 সালে। কোন মেথডে? ইউআরপি মেথডে। ভালো করে বুঝবি। আজ যদি তখন এই মেথডে জন্ম হয়নি, তাই না? তখন এই মেথডটা জন্ম হয়নি 2004-05 সাল। যদি এই মেথডে মাপি, এমআরপি মেথড মানে চলছিল, সেই মেথডে যদি মাপি তো তখন 21.8% হচ্ছে। কত কমে গেছে না? একই সালেরই এই রিপোর্টটা আসছে, এমনি নেগেটিভ রিপোর্ট আসছে 27.5, আর এটা হচ্ছে 21.8। আর কি বলছে এখানে শুনে রাখ, আমি বলে দিচ্ছি যে এটা 2011-12 আস্তে আস্তে এই যে মেথডে আমাদের পভার্টিটা কমে হয়ে যাবে কত? 11% চলে আসবে 2011-12। আমাদের দেশে পভার্টির সংখ্যা 11% হয়ে যাবে। যে বিপিএল কার্ডটা বড় লোকের ঘরে আছে কি করে? কেন মালটা 30 দিন খেতে পাচ্ছে না। অনেক প্রচুর লোক আছে, বেশিরভাগই তো এরকম হয়ে গেছে। এখন বাড়িঘর সবারই আছে, সবারই বাড়িঘর আছে, কিন্তু সবার কাছে বিপিএল কার্ড আছে কি করে? কেন মাল তো বাড়িঘর থাকলে হবে, জুতো থাকলে হবে, মাল তো খেতে পাচ্ছে না। এখন মেইন প্রবলেম তো খেতে পাচ্ছে না। সে ওই ভিখারিটা যা অবস্থা বা ঘরের তারই অবস্থা। এবার আমরা যখন ভিখারি বলছি, ভিখারি আর একটা না খেতে পাওয়া লোকের মধ্যে, ও ভিখারি কিন্তু ঘরের ভিতরে, ও শুধু ওর মানবিকতাটা, ওর বাবা মা একটু পড়িয়েছে বলে ও শুধু ভিক্ষা করতে পারছে না। ওইরকম প্রচুর লোক আছে যারা ঘরের ভিতরে বসে আছে কিন্তু অ্যাকচুয়াল ভিখারি। ও তো কামিয়ে নিচ্ছে ভিক্ষা করে, এ তো ওর সম্মানের চক্করে পাচ্ছেও না। ওরকম গ্রামে প্রচুর লোক আছে, শুধু মানের জন্য, মান সম্মানের জন্য আজকে কি করতে পারছে না? ভিক্ষা করতে পারছে না, বুঝতে পারলি? তার জন্য ওই জন্য তো বিপিএল কার্ডটা ভিখারিরও আছে, তোরও আছে। কি করে আছে? কারণ বাড়িঘর তো তুই তো দাদু দিয়ে পেয়েছিস না, দাদু আছে, বাড়িঘর আছে, বুঝতে পারলি? জুতো তো কিনতে পারবি একটা পুজোতে, পড়াশোনা তো করবি। কিন্তু অনেক যত পড়াশোনার লোকগুলো সবাই করছে, খেতে পাচ্ছে না, তাই তো স্কুলে মিড ডে মিল দিচ্ছে। এগুলো দেওয়ার মানে কি? তাহলে আমরা কি বুঝতে পারছি যে এরা দেখছে 27% মাত্র, আর 21% মাত্র কত গরিব আছে আমাদের এখানে। মানে তো এটা তো খুশির ব্যাপার, এত কমছে, তাই না সংখ্যাটা? এটা খুশির ব্যাপার অ্যাকচুয়াল। এবং ও ডাটা দিচ্ছে 2011-12 সাল আস্তে আস্তে, 2012 সাল 11-12 সাল আস্তে আস্তে আমাদের পভার্টিটা 12% আমরা দাঁড় করিয়ে দেবো। মানে এত কম লোক গরিব থাকবে। তাহলে 2011-12 জনসংখ্যা কত ছিল? 110 কোটি। 110 কোটির 12% কত? 13.5 কোটি বা 13 কোটি ধরে নিলাম। 13 কোটি লোক মাত্র গরিব থাকবে, মাত্র বিপিএল হোল্ডার থাকবে, তার উপর সব এপিএল থাকবে।
তাহলে কত একটা খুশির ডাটা তো। কিন্তু ওখানে দাঁড়িয়ে যারা ইকোনমিক্সটা আছে তাদের এটা মনে হয়নি যে কথাটা যেটা বলছে এটা সত্যি কথা। অনেকের মাথায় প্রশ্ন এসছে, যারা এই কথাটা বলছে যে 2011-12-তে এখনকার এটা হচ্ছে 21% লোক মাত্র গরিব আছে, কিন্তু আমার সিচুয়েশন অনেক কিছু কথা বলছে, চারিদিকে তো গরিবই দেখতে পাচ্ছি। তখন সরকার বিরুদ্ধে কথা উঠাচ্ছে, প্ল্যানিং কমিশনের বিরুদ্ধে কথা উঠাচ্ছে, এনএসএসকে করছে যে যেই ডাটাটা তোমরা দিচ্ছ সেটা কি অথেন্টিক না, ডাটাতে ভুল আছে তোমাদের। দিয়ে এখানে এলাহাবাদ ইউনিভার্সিটি, আমাদের দিল্লি জেএনইউ ইউনিভার্সিটি, এগুলো অনেক প্রফেসররা আছে, আর একটা ডিবেট হয়। সেই ডিবেটে এইসব কথাবার্তাগুলোকে উঠানো হয় যে কি অ্যাকচুয়াল যে ডাটাটা দিচ্ছে সেই ডাটাটা কি অ্যাকচুয়াল ডাটা। যদি অ্যাকচুয়াল ডাটা থাকে তো ঠিক আছে, তো কী নিয়ে এই যে প্রবলেমস হবে এই নিয়ে ডিবেট হবে, বুঝতে পারলে। দিয়ে এই ডিবেট থেকে আমাদের ইকোনমিতে পোভার্টির চিন্তাধারা একটা অন্য রূপে প্রকাশ পাবে, পোভার্টির ডেফিনেশনটা একটা অন্য রূপে প্রকাশ পাবে প্রথমবার, অ্যাট দ্য ফার্স্ট টাইম। দিয়ে এই যে নতুন ডেফিনেশন, নতুন চিন্তাধারা, পোভার্টি যে এটা নয় সেই ধারণাটাই আমাদের ভুলে যাব, সেই ধারণাটাই আমাদের আসবে যে এটা পোভার্টি কী মাপলাম, এটা তো দিন পোভার্টিই মাপিনি। দিয়ে আলাদা একটা চিন্তাধারা আসবে পোভার্টির উপর ভারতবর্ষে। দিয়ে ভারতবর্ষে আলাদা এই চিন্তাধারার জন্য ভারতবর্ষে কী হবে, সুরেশ তেন্ডুলকার কমিটি আর আমাদের শ্রী রাঙ্গারাজন কমিটিকে অ্যাপয়েন্ট করবে যে হ্যাঁ বল, ওরা যেটা বলেছে দেখো তো ওরা ঠিক বলছে কিনা, যে ডিবেটটা হয়েছিল ওরা তো ঠিক ভ্যালিড কথা উঠিয়েছে। তো ওদেরকে অ্যানালাইসিস করে পরে এরকম একটা মেথড নিয়ে আসবে, বুঝতে পেরেছিস তো, যে কী হয়েছিল, তো ডিবেটে কী হয়েছিল আমাদেরকে জানতে হবে, কী করেছিল, কারা ছিল ডিবেটে, কী বলেছিল, বুঝতে পেরেছিস তো। তবে তোরা বুঝতে পারবি হ্যাঁ এতদিন পর কী হলো ঘটনাটা, এইভাবে কি মাপা যায় কোনো দিন পোভার্টি। তাহলে আমরা ডিবেটটা দেখি একটু, ঠিক আছে চল, এটা মুছে দিচ্ছে। হ্যাঁ, তাহলে একটা পোভার্টির ডিবেট শুরু হয় 2004-05 সালে, ঠিক যখন ওরা রিপোর্ট পাবলিশ করবে। যে রিপোর্টে বলা হবে কি, ওই 2004-05 সালে NSSO পোভার্টি ইন্ডেক্স পাস করবে, যেখানে কি বলবে, যে কি বলবে NSSO কি বলবে, কত মাপদণ্ড, কত আরবানে কত, আরবানে কত 559, এখানে আর একটা কি আছে এনএসএসের মাপদণ্ড আরবানে আর রুরালে কত, আরবানে 2100 ক্যালোরি আর 2400 ক্যালোরি, এইটা তো আমরা জানি। তো অ্যাট দ্য টাইম অফ 2004 এই সময় কি হয় না, এনএসএসও রিপোর্ট পাবলিশ করলো আমাদের পোভার্টি, আর যেখানে বলে দিল যে আরবানে যদি কেউ 559 টাকা আর রুরালে কেউ যদি 368 টাকা পায়, মানে খরচা যদি করে, তাহলে ওরা কি এই ক্যালোরি ওরা পাবে, আর তারা এই যে এই টাকাটাই কি হবে, এই খরচা করার টাকাটা এটা হচ্ছে পোভার্টি লাইন, এর উপরে যারা থাকবে তারা APL, আর এর নিচে যারা থাকবে তারা হবে BPL। আর তার অনুযায়ী না ওই অনুযায়ী কী বেরোলো না, এই অনুযায়ী বেরোলো যে 2004-05 সালে ভারতে পোভার্টির সংখ্যা 8%, তাই না, 21.8% নেমে গেল। তার আগে অনেক ছিল পোভার্টি, তারা তো একটা ব্যাপার হলো যে 21.8% পোভার্টি, মানে একটা তো আলাদাই ব্যাপার, মানে কমে গেছে তো প্রচুর। আবার এরা আবার সেই সময় সরকার চ্যালেঞ্জ ছুড়ে দিল যে এটা 2011-12 আস্তে আস্তে আমরা এটাকে কত পার্সেন্ট, 12% নিয়ে চলে আসবো। ওরাই বলে দিল এনএসএস ডাটা দিল। যখন এই ডাটাটা দিল তখন বিভিন্ন লোকের মাথা পুরো ঘুরে গেল, যে দেখতে তো পাচ্ছি এক জিনিস হচ্ছে, এক ভোটের হাওয়া একদিকে জিতছে এক, তাহলে কি হচ্ছে কেসটা, এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় কেসটা না, এখানেই কি একটা গণ্ডগোল ঘটবে, কি গণ্ডগোল ঘটবে তাহলে না, এখানে তখন কিছু লোক, কিছু ইকোনমিক্স, একটা ভালো ইকোনমিক্স কি আছে, উস্তা পাটনায়ক, দেখবে একটা মহিলা, এ হচ্ছে ম্যাথোলজিক্যাল ইস্যু দিয়ে বলে যে কত টাকা, 368 টাকা গ্রামে, তাই না, আর গ্রামে, আর এটা আরবানে কত ছিল 559। এই টাকায় প্রত্যেক দিন এখানে 2400 ক্যালোরি আর এখানে 2100 ক্যালোরি পেলে ঠিক আছে, এখানে যদি এই ক্যালোরি পেলে যদি ঠিকই তো আছে, কোনো চাপ নেই। কিন্তু যদি এই ক্যালোরির যদি কম পায় তাহলে এতদিন যা মাপা হয়েছে সেটা কি হবে, ভুল হবে নিশ্চয়ই।
এই টাকায় এক মাস খরচা করে প্রত্যেক দিন যদি এই ক্যালোরি পাওয়া যায়, আর আরবানে এই টাকা খরচা করে যদি এই ক্যালোরি পাওয়া যায়, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু ওরা নিশ্চয়ই ডিবেটটা তুলেছে, ডিবেট হয়েছে এখানে, অনেক বড় ডিবেট হয়েছে এই জায়গাটাতে, এই 2004-05 সালে ও রিপোর্টের পরেই, ঠিক আছে। তো এই ডিবেটে এরা এই যে উৎসাহ পটনায়ক, এই যে পটনায়ক ম্যাডাম, সে ম্যাডাম কী করে দেয় না, ম্যাথোলজিক্যাল ইস্যু দেয়, আর সেই ইস্যু দিয়ে পুরো দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে তোমরা যে ডাটাটা দিয়েছো এটা পুরোপুরি ভুল। কেন না 368 টাকায় ওরা 2400 ক্যালোরি পায় না, ওরা 368 টাকায় মাত্র 1890 ক্যালোরি পাচ্ছে পার ডে। ও ডাটা দিয়ে সব দিয়ে প্রমাণ করে দেয় যে 368 টাকায়, মানে রুরালে কি হচ্ছে, আমরা একটা নিয়ে ধরছি, ঠিক আছে, যে 368 টাকায় মাত্র একদিনে কত ক্যালোরি হচ্ছে, এটা মাসের ইনকাম, এক মাসে, তাহলে এই টাকাটা দিয়ে পরে মাত্র একদিনে কত ক্যালোরি পাবে, 189। তাহলে একদিনে কত ক্যালোরি থাকছে, তাহলে 189 ইন্টু 30 করলে কত হবে, কত হবে ইন্টু 30 করলে 5670 ক্যালোরি। মানে এই 368 টাকায় টোটাল কত, একক দশক শতক হাজার 56,700 ক্যালোরি। কিন্তু অ্যাকচুয়ালি কত ক্যালোরি হওয়া উচিত ছিল, হ্যাঁ 63,000 ক্যালোরি হওয়া উচিত ছিল এক মাসে, তাই না? হ্যাঁ ওটা ছাড়া আমরা এই রুরালি ধরছি। তো এইটা হচ্ছে 63, কিন্তু এত শর্টেজ হয়ে গেছে। এই শর্টেজটা কত, এই শর্টেজটাই হচ্ছে যে এখানে পার ডে কত 500 মতো ক্যালোরি শর্টেজ হয়ে গেছে, 2400 থেকে 500-600 মতো, তাই না, 510 মতো হবে, তাই না, 510 ক্যালোরি পাচ্ছে না, এটাও প্রমাণ করে দেয়। প্রমাণ করে দেয় মানে বুঝতে পারছি তো কী অবস্থাটা হবে এবার। একদম পুরো বড় ডিবেট চলছে, সেই ডিবেটেও প্রমাণ করে দেয় সেটা, যে রুরালে এত ক্যালোরি পাওয়া যাচ্ছে না এত। তাহলে ওই ডাটাটা দিল কীভাবে, এনএসএস, বুঝতে পারলি? এইদিকে এই অ্যাপ্রোচ দিচ্ছে উৎসাহ পটনায়ক ম্যাডাম, তার ফলে কি একটা ও আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে মার্কেটে, যে যেটা নয় সেই ডাটা আসছে অ্যাকচুয়ালি যে 500 প্রত্যেক দিন 510 ক্যালোরি কি ইনটেক হচ্ছে না ওদের ওই টাকার মধ্যে। তাহলে তোমার কতটা, মানে এটা তাহলে কত বাড়িয়ে চাড়িয়ে এখানে লেখা আছে পার্সেন্টেজটা, তাই না? ঠিক আছে, তার সাথে সাথে এদিকে মোহন গুরু গোস্বামী আর রোনাল্ড জোসেফ, এরা রিডিফাইন্ড পভার্টি আর্টিকেল 2006 সালে পাবলিশ করে, বুঝতে পারলি? এরা একটা হেভি কথা বলে দেয়, এরা বলে দেয় যে এরা দুটো থট দেয়, দেখে নে। একটা বলে, এরা প্রথমেই যে কথাটা বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ওরা হোয়াট ইজ দ্য কী বলে ওরা, পভার্টি। আর একটা কথা বলে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন হাঙ্গার অ্যান্ড পভার্টি। ডিফারেন্স বিটুইন HUNGER হাঙ্গার অ্যান্ড POVERTY পভার্টি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাঙ্গার অ্যান্ড পভার্টি, এটা আগে ডিফাইন্ড করো। এটা অনেক বড় কথা বলে দেখে মোহন গুরু গোস্বামী আর রোনাল্ড জোসেফ, যে ওরা কী বলে যে তুমি আগে ডিফাইন্ড করো সরকার, যে কোনটা হাঙ্গার আর কোনটা পভার্টি। পভার্টি কি হাঙ্গার? এরা প্রথমবার শুধু যদি খাবার দিচ্ছ, তুমি শুধু খাবার দিচ্ছ কাকে, একটা গরিব রাস্তায় শুয়ে আছে, কিচ্ছু নেই, ওর বাসস্থান কিচ্ছু না, ও শুধু 2400 ক্যালোরি কোনো রকম করে পেয়ে গেল, কেউ এলো ওকে খাবার দিয়ে দিচ্ছে, কেউ হয়তো কোনো মন্দিরে খাবার পাচ্ছে, তাহলে কি ও তাহলে পভার্টি নয়? তাহলে ও APL হয়ে গেল, তার মানে দ্যাটস মিন একটা গরিব মন্দিরে শুয়ে আছে বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝতে পারলি, মানে ভিখারি টাইপের, ভিখারি ধরে রাখছি, কিন্তু 2400 ক্যালোরি কোনো রকম করে পেয়ে যাচ্ছে, বা শহর আছে 2100 ক্যালোরি পেয়ে যাচ্ছে খাবার দাবারে, বুঝতে পারলি? তার মানে কী হয়ে গেলো, ও আর গরিব রইল না, তার মানে তো গরিবই রইল না, ভারতে কেউ গরিব না। মানে ডিবেটটা কোথায় গেছে বুঝতে পারছি ওর আর্টিকেল জুড়ে। তাহলে এতদিন তো তাই হচ্ছে, রাস্তায় তো গরিব আছে, ওরা 2400 কাছে যাচ্ছে, ওদের ফ্যামিলি যাচ্ছে, হ্যাঁ আমরা এটা খাই, রাতে 5টা রুটি এদিক ওদিক করে জোগাড় হয়ে যায়, কোনো দোকানে 3টে রুটিতে প্রত্যেক দিনই হয় মাছ ধরে, তো ওরা তো ভাই চলে এলো গরিবের উপরে। কোথায় চিন্তাধারাটা যাচ্ছে বুঝতে পারছিস তো, কোথায় ডেভেলপড হচ্ছে, কোথায় যাচ্ছে, অ্যাট্যাক্ট হচ্ছে কোথায়, বুঝতে পারছিস তো? ওকে সরকারকে বলছে আগে তুমি ডিফারেন্স করো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন দাও আমাকে, যে হাঙ্গারের ডেফিনেশন কি আর পভার্টির ডেফিনেশনটা কি। তুমি এই দুটো ডেফিনেশন এক করে দিয়েছো, আর যখন এক হয়েছে তখন তো ডাটাতে তোমার ওরকম আসবেই, বুঝতে পারছি গল্পটা। তাহলে গল্পটা কোন জায়গায় লুকিয়ে আছে? তাহলে কি এতদিন ভুল ভেবে এসেছিলাম, তাই তো মনে হচ্ছে।
ক্লাসে হাঙ্গার ইন্ডেক্স আসছিল, আর হাঙ্গার দিয়ে পরে পভার্টি মাপছিলাম। এখন তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স আছে, ওই জন্য এগুলো পরে শুরু হয়েছে। আমরা কেন পড়বো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স আজকে আর গ্লোবাল পভার্টি ইন্ডেক্স? যখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তুমি যদি এগুলো না জানো তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কী করবে? শুধু মুখস্থ করবে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এত, ভারত এত, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ভারত এত, পভার্টি ইন্ডেক্স এত। তুমি জিনিসটাই জানো না। আমি তোকে একদিন বলেছিলাম না যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সব থেকে জিনিসটা, শেষের জিনিসটা, আর তোরা প্রথমেই প্রত্যেক দিন সপ্তাহে একই পড়বি, ওই পেপার পড়বি, হয় না কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি একটা যখন সব সাবজেক্ট শিখে যাবে, জেনে যাবে যে হ্যাঁ, তখনই তুমি আজকে যখন তুই যাবি আর যদি পেপার খুলে দেখবি যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে এত ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে বা ইন্ডিয়া এত পিছিয়ে গেছে, তখন তুই বুঝতে পারবি, তখন তোর এটা মুখস্থ হবে। তোকে আগে এই জিনিসগুলো জানতে হবে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে ভাই। নাহলে তো তুমি যা পড়বে ভুলবে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স ভেবে হয় না, তোমাকে পুরো জিনিসটাকে উঠাবে না। যখন হ্যাঁ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এসছে পরীক্ষায়, আসবেও যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। এখন পাকিস্তান, নেপাল এরা ইন্ডিয়ার থেকে আগে আছে, মানে ভালো জায়গায় আছে। ইন্ডিয়ার কথাই এসছে 94 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে, সবাই ওপরে আছে ইন্ডিয়ার থেকে। বুঝতে পেরেছিস তো? তো এইভাবে তোকে কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করতে, এইভাবে মুখস্থ করতে হবে। আগে তোকে জানতে হবে, নাহলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে দৌড়লে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পেছনে ছাড়বে না। তুমি যখন বুঝতে পারবে যে আমরা ইকোনমিক্স আমরা এই জিনিসগুলো পড়লাম, তাহলে এর বাইরে ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে না, এই ডাটাগুলোই থাকবে। আর এমনি যখন কারেন্ট অ্যাফেয়ার্স বার করবে তো সবই তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে, তোমার বাদ কী দেবে তাহলে? তো এগুলো তোরা বুঝে যাবে আলাদা। তাহলে আমরা এখানে কী দেখলাম? এরা বললো ডেফিনেশন দাও হাঙ্গার আর পভার্টির মধ্যে, তাই না? তো এরা বলছে হাঙ্গার যেটা ছিল, এরা অনলি এটা কি ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, এটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, তাই না? তো ফিজিক্যাল রিকোয়ারমেন্ট তো এরা করেই নেই, মানে এটা স্ট্যাটিক থাকবে না ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, তাই না? এটা তো পেয়েই যাবে, এটা যেখান থেকে হোক হবে। এটা কারোর ইন্ডেক্স হতে পারে না। খাবার খাচ্ছে বলে খাবার জোগাড় করেই নেবে, কেন মানুষের শরীর তো, ওর বাঁচার জন্য যা ক্যালোরি সেটাও জোগাড় করেই নেবে, এদিক ওদিক করে হোক। তো যখন ও এত কষ্ট করে জোগাড় করবে, ভিক্ষা করে জোগাড় করবে, একটা মন্দিরে সারা জীবন রোদে পোদে থেকে, তারপরে ও হয়তো রোগ হয়ে মারা যাবে। কিন্তু এই যে যতদিন ওর মারা যাওয়ার আগের দিন পর্যন্ত পভার্টি থাকছে না, তাহলে এপ্রিল থাকছে, তাহলে কেন? তো 24 ক্যালোরি পেয়ে যাচ্ছে ভাই। বাবা আর একটা ভালো করে না বলছি, রামু কাকা নাম শুনেছিস তো? হ্যাঁ, এটা একটা ক্যারেক্টার সব পরীক্ষাতে, সব পরীক্ষা বলছি সরি, সব সিনেমাতেই ও কী হয়? রামু চাচা হয়, রামু কাকা হয়। ও গরিব কি বড় লোক? হেভি বড়। অ্যাকচুয়াল রামু চাচা অ্যাকচুয়াল তো গরিব, কিন্তু ওর মধ্যে ও ক্যালোরিতে হেভি পায়, কিন্তু তার ফ্যামিলি তো গরিব, সবাই গরিব। ও তো মায়না কম পায়, রামু চাচা একটা থাকে, ও তো মালিকের অনুযায়ী তো খাবারতে পেয়ে যাবে 2124 ক্যালোরি। তাহলে কি ও, তাহলে ও বিপিএল আর মালিকও, মানে ও এপিএল মালিকও এপিএল। এই যে থটটাই এরা এখানে ধরাচ্ছে প্রথমবার, এই যে পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যে না, এটা তো হতে পারে না। হাঙ্গার আলাদা, সেটাকে ডিফাইন করো। তুমি সেটাকে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলতে পারো, তুমি সেটাকে গ্লোবাল পভার্টি ইন্ডেক্স বলতে পারো না। পভার্টির একটা মাপকাঠি হাঙ্গার হতে পারে, কিন্তু তা বলে তুমি পুরোটাকে ডিফাইন করতে পারো না। তবেই তো এইটাকে ভিত্তি করেই তো আমরা কিছুক্ষণ আগে বেরোলাম না, MMRP মেথড নিয়ে আসবে। এগুলো থেকে, এগুলোকে যখন ঘটবে না, তারপরে মাথায় ওদের কি হবে? মাথায় ওদের বাতি জ্বলবে, সরকার ফেঁসে যাবে। আর এরা জানে সব থেকে বেশি জিনিসটা কি করে বলে দিচ্ছি। এই যে কি বললাম, জোসেফ আর মোহন গুরুস্বামী, এরা বেসিক্যালি বলে যে দেখো, এরা বলে যে কীভাবে মাপবে, তাহলে এরা নিশ্চয় বলেও দেয় এরা মাপক এইটা কি হতে পারে। এই যে মোহন গুরুস্বামী আর হচ্ছে রোনাল্ড জোসেফ, এরা বলে মাপকটা এমনভাবে হবে না, এখানে কি করতে হবে না, বেসিক হিউম্যান নিড অ্যাপ্রোচ, ঠিক আছে? এরা যে এই বেসিক হিউম্যান নিড অ্যাপ্রোচ বাইকে মোহন গুরুস্বামী আর রোনাল্ড জোসেফ এখানে বলে যে দেখো, বেসিক জিনিসগুলোকে আমাদেরকে রাখতে হবে। এদের মাপ এরা কীভাবে বলেছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এরা বলছে বেসিক জিনিসগুলোকে রাখতে হবে, যেমন রাখতে হবে, যেমন ব্যালেন্স ডায়েট রাখতে হবে, হেলথ রাখতে হবে, তারপরে রাখতে হবে ক্লথ মানে জামা কাপড়, তারপরে রাখতে হবে এনার্জি মানে কি হচ্ছে, এই যে ঊর্জা মানে যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বিল এগুলো এনার্জির মধ্যে কত খরচ হচ্ছে। আর একটা হবে মিসলেনিয়াস, যে এই যে খরচাগুলো, এই সব খরচাগুলো 2004-5 বলছে, 6-7 বলছে,
যে এগুলো এটা আমরা যদি করি এরা দিচ্ছে যে এটা নয়, তুমি যেটা ভাবছো হাঙ্গার, এটা আমাদের যদি পভার্টি মাপতে হয় এই মোহন গুরুস্বামী আর আমাদের কি রিডিফাইন, আমরা কি বলি রোনাল্ড জোসেফ আর গুরুস্বামী এরা বলে, এরা রিডিফাইন পভার্টি আর্টিকেল এটা পাবলিশ করে তখন বলে দেয় যে দেখো আমাদেরকে কী করতে হবে, মানে বেসিক হিউম্যান নিডস অ্যাপ্রোচ আমাদেরকে কী করতে হবে। এই নিডস অ্যাপ্রোচগুলো কি, দ্য ব্যালেন্স ডায়েট, একটা হেলথ, একটা ক্লথ মানে জামা কাপড়, একটা এনার্জি আর মিশনে যা খরচা হবে। এরা বলে দিয়েছিল যে ধরো মাসে 573 টাকা, মাসে 573 টাকা কি ব্যালেন্স ডায়েটে খরচা হবে, তারপরে কী হবে 30 টাকা হেলথে খরচা হবে, 17 টাকা কিসে খরচা হবে, ক্লোথসে খরচা হবে, তারপরে কী হবে 55 টাকা এনার্জিতে খরচা হবে, বিভিন্ন টাইপের এনার্জি হতে পারে, আর 165 টাকা মিসলেনিয়াসে খরচা হবে। তো এগুলো সব যখন যোগ করবি না 573, 30, 17, 55 আর 165 হবে 840, হবে কত না এটা হবে 840। এইগুলো সব যোগ করে দেবো, এটা হয়ে যাবে কত 573 প্লাস 30 প্লাস 17 প্লাস 55 প্লাস 165, এগুলো যোগ করে দেবো তখন কত হবে 840। এরা দেখাচ্ছে এই যে 840 টাকা, যে 840 টাকা মান্থলি, ভালো করে বুঝবি, এরা যে রিপোর্টটা দিল যে 840 টাকা মান্থলি যদি খরচা হয় তাহলে কি হবে, খরচা করতে পারে, তাহলে এটা হয়ে যাচ্ছে ওর এই খরচা, এটা হচ্ছে পভার্টি লাইন PL, POVERTYLINE, এটা হচ্ছে এরা বলে দেয় যে 840 টাকা পভার্টি লাইন, এর উপরে যারা থাকবে তারা থাকবে কি APL, আর এর নিচে যারা থাকবে বিলো পভার্টি লাইন। বুঝতে পারছিস এরা কি একটা ডেফিনেশন দিচ্ছে, ভালো করে বুঝ। এবার এরা সবথেকে উদ্বেগজনক যে ডাটাটা দিয়েছিল 840 টাকার হবে, এই ডাটাটা বেশ তোদের কোনো মনে হচ্ছে না, কিন্তু এই ডাটা অনুযায়ী সে সময় বেরিয়ে গেল কি ভারতে 80% লোক পভার্টি। এবার বল এই ডাটা দিল ভারতে 80% লোক কী হয়ে গেছে, গরিব আছে এখন, যখন এই ডাটা দেখবে স্যাম্পল 121 কোটি জনসংখ্যা, 80% কত 100 কোটি ধরে 96, 96-97 কোটি লোক গরিব। ঠিকই এসছে, অ্যাকচুয়ালিটা ঠিকই করেছে, ঠিকই এসছে। তাহলে 6 সালে ও আর্টিকেলটা দিয়ে দেয়, 7-8-এ মানে তোড়জোড় এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। যখন এরকম হচ্ছে সরকার থেকে এবার বাঁচতে হবে সরকারকে, সরকার দেখি এটাতে ঠিক হচ্ছে না ব্যাপারটা, এমনি ডাটা ইকোনমিক্স তো এমনি বলেনি ভাই, সব ওরা খুলে দিয়েছে একদম, বুঝতে পারলি। এবার তো দেশকে বাঁচাতে হবে, সরকার ইনস্ট্যান্ট এইটাকে বেরোবার জন্য বা এটাকে ঠিক করার জন্য ইনস্ট্যান্ট সরকার কি করে দেয় না, সরকার এখানে কি করে, এবার আজকে ছকটা করানোর পর বা এগুলো করানোর পর তুই যখন যাবি কোনো কোয়েশ্চেন, তোর কোনো কোয়েশ্চেন আটকাবে না, ব্যাংক থেকে শুরু কর, রেল থেকে শুরু কর, তুই UPSC থেকে শুরু কর, তো কোনো কোয়েশ্চেন আটকাবে না, আগের দিনের ক্লাসটা আজকের ক্লাসটা করতে, ঠিক আছে। এইভাবেই তোকে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা ক্লাস করতে হবে, বুঝতে পারলি, তবেই তো হবে, ঠিক আছে। তো আমরা সুরেশ প্রথম হচ্ছে তেন্দুলকর কমিটি জানছি, তেন্দুলকর কমিটি এরা এই যখন তেন্দুলকর কমিটি কত সালে অ্যাপয়েন্ট করছে, প্রথম কথা বল, এবার মুখস্থটা লাগবে। তাহলে এই কমিটিকে অ্যাপয়েন্ট করছে 2004 না 5, হ্যাঁ 2005, মানে 5 থেকে, অ্যাকচুয়াল 5 বললাম, 5 থেকে। আর রিপোর্ট কবে সাবমিট দেবে ও 2009। এই যে যখন এই যে ডিবেটটা হবে তারপরে এই জিনিসগুলো ঘটবে, তখন সরকার সাথে সাথে সুরেশ তেন্দুলকর কমিটিকে, সুরেশ তেন্দুলকর অ্যাকচুয়াল নাম সচিন তেন্দুলকর নয়, হ্যাঁ সুরেশ তেন্দুলকর, তো অ্যাপয়েন্ট করবে। আর সে ইকোনমিক্স, সে কি বলবে, রিপোর্ট পাবলিশ করবে, বলবে যে হ্যাঁ পভার্টি যে আগে মাপা হতো মেথডটা সত্যিই ভুল। প্রথম কথা হবে এটা, এই মেথডে কিছু এক্সচেঞ্জ করতে হবে। কী এক্সচেঞ্জ করতে হবে না, প্রথম বলবে যে আগে URP মেথডে যে আমরা মাপতাম সেটাকে মাপলে হবে না, আমাদেরকে URP মেথড টু MRP মেথডে আসতে হবে, তাহলে আমাদের অ্যাকচুয়াল পভার্টি পাবো 1 নাম্বার। এ বলে যে পভার্টিকে অনলি ক্যালোরি বেস দেখলে হবে না, তার সাথে সাথে ফুড, ক্লথ, এই যে জিনিস এডুকেশন, এগুলো সব অ্যাড করতে হবে, তাহলে আরও অনেক কিছু অ্যাডিং করেও, তাই না। শুধু ক্যালোরি বেস, আগে বলে যে না ক্যালোরি বেস করলে হবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুরেশ তেন্দুলকর কমিটি আমাদের এখানে, কারণ এই প্রথমবার বলে যে দেখো ক্যালোরি বেস আমাদেরকে যদি আমরা ভাবি সেটা ভুল, তো ওদের কথাই বলছে, ওরা যদি না হতো তাহলে তো এই জিনিসগুলো কোথায় উঠতো না, ওরা দেখিয়ে দেয়, তাই না। এর সাথে আরও শুধু মানে খাবারের উপর করলে হবে না, আরও অনেক কিছু জিনিস হয়তো,
বাড়ি ঘরে ওই রেড পেন্ট এগুলো, তবেই তো ওখান থেকে আবার ওই বিষে আসবে। ঠিক আছে, তারপরে বলছে যেহেতু গভর্নমেন্ট এবার ও অনেক কিছু এক্সপ্লেন দেয় এদের কথাকে, যে যেহেতু আমরা অনেক কিছু নিই না কেন, কেন সরকার এগুলোকে প্রোভাইড করে, আমরা দেখি না কেন, কেন সরকারের থাকার জায়গা আছে। দেখো ওদের কথা, এরা তো একটা ডিপেন্ড দেবে। সরকার অনেক এডুকেশন দেয় ফ্রিতে, ফ্রি এডুকেশন আছে, তো এডুকেশনে কেন টাকাটা ধরবো? সরকার ফ্রিতে মিড ডে মিল দেয়, তাহলে মিড ডে মিলের টাকাটা কেন ধরবো? বুঝতে পারলি তো, খাবারে সরকার অনেক খরচা করে, কিন্তু আমাদের ফল্ট হচ্ছে সরকারের যেগুলো যতটা করা উচিত ততটা হয়নি, এও বলে দেয়। তাহলে আমাদেরকে একটা ওভারঅল মেথড ওকে আনতে হয়, দিয়ে একটা মেথড নিয়ে আসবে, যে মেথডে এই এমআরপি মেথড করবে, তাই না? এতে এমআরপি মেথডে মাপবে, ঠিক আছে, ইউআরপি থেকে এমআরপি মেথডে মাপবে, ঠিক আছে, মেথডগুলো আমরা আগেই বলে দিয়েছি, কোনো কনফিউশন হবে না। তো এই এমআরপি মেথডে মাপবে, মেপে পরে একটা রেট বার করবে, বুঝতে পারলি? তারপরে কি এর রেটেও একটা গল্প আসবে, তারপরে কি সি রঙ্গরাজন আসবে, সি রঙ্গরাজন কমিটিকে অ্যাপয়েন্ট করবে, কারণ তখন দেখবে ও আবার কি ফার্দার ডেভেলপ করলো। সি রঙ্গরাজন এখানে আসবে, আর তো কী করবে, তার যখন রিপোর্ট দেবে তার 1-2 বছর পরেই কী করবে, সি রঙ্গরাজন করবে। বেসিক্যালি এক্সপেন্ডিচার উপর, অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচারের উপরে এইটা দেয়, যে এক্সপেন্ডিচার করছে ও তখন বলবে যে এমএমআরপি মেথডে এটাকে মাপু। এমএমআরপি আগে বললাম না এমএমআরপি কি, তাহলে এই যে এমআরপি মেথডে এমএমআরপি মেথড আসছে কার জন্য আসছে? সি রঙ্গরাজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড, এখন ওটা দিয়ে মাপা হয় আমাদের এটা। আর এই যে রঙ্গরাজন বলবে যে ওভারঅল মানে সব কিছুর ওপর একটা কে নিয়ে পড়ে, মানে যা একটা মানুষ বাঁচতে যা যা জিনিস লাগে না সব কিছুই যেন ওর আওতায় আসে, বুঝতে পারলি? ও পোভার্টি মাপতে গেলে একটা বড় ধরনের, এই যেটুকু বললো এখান থেকে রিফর্ম এটাই হলো যে ঠিক এই রিপোর্ট সাবমিট করার পরেও স্যাটিসফ্যাকশন ছিল না গভর্নমেন্ট আবার কাকে সি রঙ্গরাজন কমিটিকে অ্যাপয়েন্ট করলো, তাতে 1-2 বছর পরে। টাইম পিরিয়ডটা কবে বল? 2012-তে অ্যাপয়েন্ট হলো, আর 2014-তে রিপোর্ট পেশ দিল, আর রিপোর্ট পেশ দিয়ে এটাই বললো যে এমএমআরপিতে এটা তোমরা মাপো, কারণ আমরা পোভার্টিকে একটা ছোটো বেশ শুধু খাবার দাবার এগুলো আটকে ওগুলো হবে না, সব কিছুই নিচেই দেখতে হবে, আর সব কিছুর খরচাটাই এখানে অ্যাড করতে হবে। আর এমএমআরপি মেথডকে আমি তাকে বলে দিয়েছি, বুঝতে পারলি তো? তো সব কিছুর ওপর পোভার্টিটাকে আমাদেরকে দেখতে হবে, ভালো করে বুঝ। এটা আমাদের সি রঙ্গরাজন কমিটি দিচ্ছে। তারপরে এখন আমাদের তাহলে পোভার্টি কিসে মাপা হচ্ছে? ঠিক আছে, নেক্সট এবার কি টেন্ডুলকার কমিটি, সি রঙ্গরাজন কমিটি এরা এই অ্যাপ্রোচ দিচ্ছে। তো এই অ্যাপ্রোচ দেওয়ার পর অ্যাকচুয়ালি তারা তো মাপবে, তারা তো পার্সেন্টেজ দেবে কিছু, যে এরা তো মাপবে, অ্যাকচুয়ালি এদের অনুযায়ীতে মাপবে। এদের অনুযায়ীতে কে মাপবে? এদের অনুযায়ী ডাটা কারা মাপবে? এনএসএসও মাপবে, এদের অনুযায়ী ডাটা এনএসএসও মাপবে। তো এদের অনুযায়ী আমাদের ভারতে কী হয় আমাদের প্রোভাইডার, সেটা আমরা দেখে নিই একটু। হ্যাঁ ঠিক আছে, দেখে নিচ্ছি। দেখলে তাহলে আমরা বুঝে গেছি তেন্ডুলকার কমিটি আর সি রঙ্গরাজন কমিটি। এবার তেন্ডুলকার কমিটির বেসে যখন 61 রাউন্ড হচ্ছে, তখন 2004-5 রিপোর্ট কী এসছে? রুরালে কত গরিব, আর পোভার্টি হচ্ছে 41.8%, আরবানে হচ্ছে 25%, বুঝতে পারছিস? তার মানে তো গরিব সংখ্যা তো কম থাকবে। আর টোটাল যদি 37% আমাদের গরিব একটা ওভারঅল বেরোচ্ছে। ঠিক আছে, কত সাল? 2004-5। এবার আসছে 2000 কত সালে রঙ্গরাজন কমিটিতে আসছে? 4-5-এ আসছে, তাই না? আর রঙ্গরাজন করার পর ওর কথা অনুযায়ী যেগুলো সব মাপক যন্ত্র আসে, তাই না? হ্যাঁ, তেন্ডুলকার কমিটি বলছি। তো ওর অনুযায়ী 2009-10 5 বছর পর যখন আসছে, তখন আমাদের রুরালে কী হচ্ছে? 33.8% গরিব হয়ে গেছে, কমেছে গরিবের সংখ্যা। আর আরবানে কী হচ্ছে? 20.9%, যেটা ছিল 37 সেটা হয়ে গেছে কত? 29%। বুঝতে পারলি কত কমলো? হ্যাঁ 7 পয়েন্ট কিছু পার্সেন্ট। তারপরে আবার 68 রাউন্ড, ঠিক আছে? তো এই যে 66-এর পর 68 হবে, এই যে ইয়ারটা কিন্তু আমরা কত বছর পর পর বলেছিলাম আমরা? তো 10 থেকে কি 5 হয়েছে এখানে? হোয়াই? কারণ এই যে ইয়ারটা না, দিস ইয়ার ইজ অলসো নোন অ্যাজ অ্যাবনর্মাল ইয়ার। এটা মনমোহন সিং সরকার বলে এটা অ্যাবনর্মাল ইয়ার ইন ইকোনমি। কেন অ্যাবনর্মাল ইয়ার? কারণ এই সময় একটা ইউএসএ তো রিসেশন চলছেই, ওয়ার্ল্ড ইকোনমি চলছে, ইউএসএতে সব কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে,
যার ফলে কি ইন্ডিয়াতে ইফেক্ট পড়ছে, ইন্ডিয়াতে সব যারা ওখানে কাজ করতো সে কর্মচারীরা কাজহীন হয়ে পড়েছে, তারা ইন্ডিয়াতে চলে আসছে, বুঝতে পারলি, তো এমনি বেকার হবে। মানে আর একবার যদি ওখানে ইউএসএ অনেক জিনিস আমাদের গুডস নেবে না, তখন আমাদের এখানে গুডস যদি না যায় তা আমাদের বেশি গুডস ওই ইউএসএতে যাবে না, তাহলে কি গুডসে যদি না যায় তাহলে ওই রিলেটেড অনেক লোক যুক্ত আছে, যারা মুঠিয়া আছে, যারা মাল বোঝাই করে, তো সেগুলো আর যাবে না, তাই না, তো অনেকে বেকার হয়ে যাবে। তো এই জন্য এই সময় বলছে যে এই যেটা দেখাচ্ছে না এটা একটু কি হচ্ছে, একটু আরও কমতো, এটা অ্যাবনর্মাল, এটা কমতো। বলছে ঠিক আছে কমতো তো কমবে, কেন একটা ইউএসএ এটা, আর একটা আমাদের এখানে খারাপ মনসুন, মানে আমাদের এখানে সে সময় কী হয়েছিল, একটা এগ্রিকালচারে বড় ক্ষতি হয়ে গেছিলো, বুঝতে পারলি, মানে বৃষ্টি খরা এইসব হয়েছিল এই সময়টা 2009-10। তো এই দুটো যখন একটা ইউএসএতে ক্রাইসিস, যেটা আমরা রিসেশন বলি, ইউএসএ 2008 সালে সব দেশে ইফেক্ট পড়েছিল, ইন্ডিয়াতে একটু বাদে, ইন্ডিয়া একটু কম ইফেক্ট পড়েছিল। আর তার সাথে ছিল খারাপ কী হয়েছিল, খারাপ এগ্রিকালচার, তাই না, এগ্রিকালচারে একটা ব্যাড মনসুন চলছিল, যার ফলে কি প্রোডাকশন আমাদের ভালো হয়নি। তো বুঝতে পারছিস তো, সবাই একটা গরিব টাইপের থাকবে, তো ইনস্ট্যান্ট সেই বছর গরিব হয়ে গেছে, আর ইনস্ট্যান্ট সে মাসে গরিব হয়েছে, আর সে মাসে কী হয়েছে, মাপতে চলে এসছে, তোরা সে মাসে এই রিপোর্টটা দেবে না, যার ফলে কী হবে, নেগেটিভ একটা আসবে। তাই এটাকে বলছে অ্যাবনর্মাল ইয়ার। যার ফলে কি 33% গরিব রুরালে বেরিয়েছিল, আর মানে কত বেরিয়েছিল 20%, টোটাল হয়েছিল কত 29%। কিন্তু ওরা কি বলেছিল, আমরা 11% নিয়ে চলে আসবো কত সালে, 2010, 11, 12 সালে, 11-12, বুঝতে পেরেছিস তো। তো এটাতে চাপ হচ্ছে 29%, মাত্র এত পার্সেন্ট কমেছে। তখনই ওরা ডিক্লেয়ার করলো না আবার একটা রাউন্ড হবে, ওই রাউন্ডে তখন মানে আবার মাপবে, ওই যে মাপছে 11-12-তে তারপরের এক বছরই মেপে দিচ্ছে, বুঝতে পারলি, এই জন্যই মাপছে ওটা, যে এবারও ঠিক বেরোবে। এবার মাপার পর এটা হয়েছে 25%, মানে আগে ছিল 33, দিয়ে কমে গেছে 25%, কোথায় না রুরালে। তারপরের বছর রুরালে কত পার্সেন্ট, অনেক পার্সেন্ট কমে গেছে। তারপরে কি আর মানে কত পার্সেন্ট কমে গেছে, 13.7% কমে গেছে, মানে হয়ে গেছে। কোথায় ছিল 20, আর মানে 13 হয়ে গেছে। আর টোটাল কত হয়ে গেছে, 21.9% হয়ে গেছে টোটাল। তাহলে এখান থেকে 29 থেকে 29 এতটা কমে গেছে, বুঝতে পারলি। তো প্রচুর ভালো, সচিন তেন্ডুলকার কমিটি প্রচুর নাম কামাচ্ছে, বুঝতে পারলি, বলে না ভালো হয়েছে, এ হয়েছে, ও যে ম্যাথডে মেপেছে, বুঝতে পারলি। তার সাথে সাথে এতটা তো ঠিক ছিল, কিন্তু তার সাথে সাথে সঙ্গে সঙ্গে রঙ্গরাজন কমিটির কাছেও হাতে চলে আসে এই যে ম্যাথডটা করেছে, বুঝতে পারলি। ওই মেথড দিয়ে সেই বছরই মেপেছে, কত সাল, 2009-10। ও যখন ওই মেথড দিয়ে ওখানে মাপার রিপোর্টটা দিচ্ছে যে কী হবে আমার মেথড দিয়ে মাপলে, ওর মেথড দিয়ে মাপলে যেটা ছিল 29%, সেটা তখন গরিব সংখ্যা বেড়েছে কত, 38% ভারতবর্ষে। একই টাইমে ও যখন রিপোর্টটাও দিচ্ছে, বা রিপোর্ট যখন ও দেবে, মানে পরে যখন অ্যানালাইসিস করছে, যখন বলছে ভারত সরকার, আমাদের এনএসএসও বলছে 29%, এনএসএসওর অ্যাকর্ডিং অ্যাকচুয়ালি আমাদের টেন্ডুলকার যখন কমিটি বলছে 29%, তখনই রঙ্গরাজন কমিটির সেই রিপোর্টে কত আসছে, 38.2% আমাদের গরিব সংখ্যা। কারণ কেন, হোয়াই, এই কারণটার মেন কী হচ্ছে, MRP মেথড। এখানে অনেক কিছু অ্যাড আছে। MRP মেথডটা কী সেটা তোমাকে বলে গেছি, কী অ্যাড আছে না আছে। অ্যাকচুয়ালি ওভারঅল বিশেষে নিচে, তাই গরিবটা বেড়ে গেছে। আর যেখানে ও হ্যাঁ সে বাসে একটা অ্যাবনর্মাল ইয়ার ছিল 2009-10, আমরা মানছি একটু বেশি থাকতে পারে, সবাই কাজ ছাড়া হয়ে গেছিলো, বুঝতে পারে, বড় লোকও গরিব হয়ে গেছিলো, বিলো পোভার্টি লাইন। কিন্তু যখন পরে 68-তে যখন 11-12-তে 68 অ্যামেন্ডমেন্ট বলছি সরি, আমাদের রাউন্ড হলো, মানে যে মাপারিটা হলো, তখন এরা 30, টোটাল 29%, কিন্তু এখানেও দিয়েছিল 21%, বুঝতে পারলি, মানে কত পার্সেন্ট লোক লুকিয়ে আছে। এবার এই পার্সেন্টেজে ছোটো মনে হচ্ছে, কিন্তু এখানে তো 20 কোটি 30 কোটি লোক আছে রে ভাই, কোটিতে তো অনেক লোক আছে তো এখানে। এখান থেকে সি রঙ্গরাজন পুরো অথেন্টিক আছে কমিটি। আজকেও যখন যেটা মাপা হয় আমাদের, সেটা MRPর মেথডে বেস করে মাপা হয়, আর যার অনুযায়ী 2000 আমাদের লাস্ট যেটা আছে 2011 সেখানে 29.5% আমাদের কী আছে, গরিব আছে, ঠিক আছে। তো অ্যাট প্রেজেন্ট আমরা বলি, তো দেখলে আমাদের কী আছে, আমাদের এখন 29.5% কী আছে, নেই, এখন ওরকম ডাটা নেই। আর আমাদের যদি বলে রুরালে কত, তো 30% লোক এখন কী আছে, রুরালে পোভার্টি লাইন আছে, আর কী বলে 6.4% কিলো। না, এটাকে মেনে চলতে হবে এখন পর্যন্ত লাস্ট। এবার একটা আমরা নেক্সট, এটা তো আমরা কী বুঝলাম এতক্ষণ ধরে, ঠিক আছে, পোভার্টি আমাদের ভারতে অ্যাট প্রেজেন্ট আমরা কোথায় ধরেছিলাম, কোথায় নামালাম। এবার ওয়ার্ল্ডেও এমনি একটা পোভার্টি মেজার করে, ওয়ার্ল্ড পোভার্টি ইন্ডেক্স যেটা দেয়, UNDP করে, ওয়ার্ল্ড ব্যাংক যেমন পাবলিশ করে বললাম, UNDPও করে।
তাদের মেজারমেন্টটা কি সেটা আমরা দেখব। তাহলে আমরা এবার পড়ছি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, MDPI, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এই কথাটা মানে কি বলতো? ডাইমেনশন মানে কি? অনেক দিক, একটা দিক, এদিক ওই দিক, উপর দিক একটা, নিচে দিক, ডান দিক, বাঁ দিক, তাই না? আমরা এখন থার্ড ডাইমেনশনাল আছি, তাই না? 3D কেন? 3D ফিগার কেন আমাদের? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, নিচে তো যাওয়া যাচ্ছে না, তাই না? তা আমাদের থার্ড ডাইমেনশন, যাই হোক ওগুলো ফিজিক্সের ব্যাপার বলবো। এইবার কি, এই যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এখানে আমাদের কি হচ্ছে, এখানে এইভাবে আজকে কি হয় না, আমাদের ওয়ার্ল্ড লেভেলে পভার্টিটা মাপা হয়। একটা ওয়ার্ল্ডেরও তো মাপক যন্ত্র থাকবে নিশ্চয়ই, সবাই যখন মাপছে, আমাদের ইন্ডিয়া মাপছি, তো ওয়ার্ল্ডেও তো একটা মাপবে। তো ওয়ার্ল্ড যখন পভার্টিটা মাপবে না কোনো দেশের বা কোনো ইসের, ওদের মাপক যন্ত্রটা হচ্ছে কি, মাপক মেথডটা কি হচ্ছে, MDPI, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। তাহলে তুই যখন MDPI দেখবি তুই বুঝে যাবি যেটা কী বলতে চেয়েছে। এটা ওয়ার্ল্ড লেভেলে এরা মেপে দেয় কোনো দেশের, বুঝতে পারলি? ওরা ডাটা দিয়ে দেবে যে এই দেশে এই দেশে এই দেশে, তাই না? এর আগে এই যে 2010-এর আগে কিন্তু MDPI মাপা হতো না, ভালো করে দেখে নে। 2010-এর আগে এটা HPI মাপা হতো, হিউম্যান পভার্টি ইন্ডেক্স, ভালো করে বুঝে নে। 2010-এর আগে এটা হিউম্যান পভার্টি ইন্ডেক্স হিসাবে মাপা হতো, ঠিক আছে? তখন আলাদা ছিল, ডাইমেনশন আলাদা ছিল, সব কিছু আলাদা ছিল। 2010-এর পর থেকে কি হয়, MPI আমাদের হয়, আমাদের MDPI হবে, তাই না? MDPI মাপা হয়, ঠিক আছে? 2010-এর পর MDPI, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, বা MPI বলে, মাল্টি পভার্টি ইন্ডেক্স, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, ঠিক আছে? মাপা হয় কত সালে? 2010-এর পর থেকে, ঠিক আছে? এটা যে মাপে না, যারা মাপবে, যে সংস্থাটার নাম, দুটো সংস্থা এটাকে মাপে, একটা UNDP, কী বলে, এটা হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, একটা হচ্ছে OPHI ইনিশিয়েটিভ, অক্সফোর্ড পভার্টি হিউম্যান ডেভেলপমেন্ট পভার্টি ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট পভার্টি ইন্ডেক্স। তাহলে কি এরা দুজন মিলে পড়ে কী করছে, UNDP অ্যান্ড OPHI কী করছে, ইন্ডেক্সটাকে পাবলিশ করছে, দুজন মিলে কাজ করছে। এবার UNDP কত সাল থেকে শুরু হয় জানিস তো? UNDP কত সালে স্থাপিত হয় বলতো? UNDP HDI মাপে, জানিস তো? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI মাপে। কোয়েশ্চান দেয় HDI কে মাপে? এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা মাপে UNDP মাপে, UNDP। আর যে মাপার মেথডটা সেটাই দিয়েছে অমর্ত্য সেন, যে কীভাবে মাপবে। আর HDI প্রথম কে মেপেছিল? মহবুবুল হক, বুঝতে পারলি? কিন্তু মেথডটা দেবে ওরা, বুঝতে পারলি? আর এই যে কখন থেকে মাপবে? 1990 থেকে মাপবে। কোয়েশ্চেন আসে এই কটা, তাই না? মনে আছে? এই কটা কোয়েশ্চেন আসবেই তোকে, ঠিক আছে? এইবার এই যে UNDP কী করেছেন, আমাদের MDPI মাপে। MDPI এর মাপার 3টে ডাইমেনশনাল আছে। মাল্টি ডাইমেনশনাল মানে কি? ডাইমেনশনাল 3টে। কী কী ডাইমেনশনাল? ফার্স্ট ডাইমেনশনাল হেলথ, সেকেন্ড ডাইমেনশনাল এডুকেশন, থার্ড ডাইমেনশনাল কি? স্ট্যান্ডার্ড অফ লাইফ। কোনো একটা দেশের মোপাটি মাপতে গেলে ওরা 3টে ডাইমেনশনাল দেখতে হবে, ওই জন্য মাল্টি ডাইমেনশন বলে। একটা কী দেখতে হবে? হেলথ, একটা এডুকেশন, একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ। বুঝছস? তাহলে এইবার এই যে এটা দেখলাম, আর এটা এভরি 5 ইয়ার করে মাপা হবে। দেখ লিখে দিয়েছি। আর যে 3টে ডাইমেনশনাল না, 3টে ডাইমেনশনালে ওয়েট এভারেজ সেম যাবে। এখানেও 33%, এখানেও 33%, এখানেও 33%। মানে এর যতটা ওয়েট হবে এরও ততটা ওয়েট হবে, এদেরও ততটা ওয়েট হবে। এর দুটো আইটেম, মানে ভাবিস না, এখানেও যদি এবার আমরা যদি ধরি যে 33%-এর নিচে যারা থাকবে তারা থাকবে গরিব, বুঝতে পারলি? তো 33%-এর নিচে, তো এখানকার মধ্যে কেউ যদি পায় 20, এখানকার মধ্যে পায় 20, এখানে পেলে 5, এখানে পেলে ধরলে 10 পেলে, তো কত হয়ে গেল? 35% হয়ে গেল। পার্সেন্টেজে বার করতে হয় এটা। তাহলে কী হলো, যে 35% হয়ে গেল, মানে কি ও পভার্টি লাইনের উপরে আছে, ভালো করে বুঝবি। আর যদি এটা 50%-এর বেশি হয়, কারণ এটা তো ভালো পেলে, এটা তো ভালো পেলে, এটা তো ভালো পেলো, 50% ও ভালো জায়গায় আছে অ্যাকচুয়ালি, সেফ জোন বলা হয় সেটাকে, এর একটা নাম আছে, সেফ জোন বলা হয়। আর পভার্টি জোনটা করে 33% ডিক্লেয়ার করেছে। এই সব কিছু কম্পোজিশন করে, সব বাড়িতে সব কিছু থাকবে না, বুঝতে পেরেছিস তো? ওয়েট এভারেজটা বুঝতে পেরেছিস তো? এইবার আমরা প্রথমে কি থাকবে? হেলথ, স্বাস্থ্য তো কত নাম্বার দিয়েছে? আইটেম দুটো, কিন্তু নাম্বার প্রচুর আছে। কী আছে? চাইল্ড মর্টালিটি, মানে কি? শিশু মৃত্যু বা বাচ্চা। এখানকার লোক প্রথমে তোদের বাড়িতে যাবে, যে পরে জিজ্ঞেস করবে প্রথম যে তোমাদের বাড়িতে বিগত 5 বছরে কোনো বাচ্চা মারা গেছে?
যাদের বাচ্চা 5 থেকে 6 বছরের মাঝে। তুই যদি বলিস হ্যাঁ তো এখানে হবে ইয়েস, আর তুই যদি বলিস নো তো ওরা ওদের ছক আছে, নো করে দিয়ে চলে যাবে। এরা সব জিজ্ঞেস করে, দেখবি তোর গ্রাম থেকে বুঝতে পারবি, এখানেও জিজ্ঞেস করে, সব ঠিক জিজ্ঞেস করবে। সার্ভেগুলো করে না, তো সার্ভে যারা করতে আসে কোনোদিন তাদের একটু কাগজটা নিয়ে পড়ে দেখিস, দেখবি ইউএনডিপিও লেখা থাকতে পারে। সেন্সাসের সময় এগুলো সব ঘটাই ওরা, সব লোক যায়, বুঝতে পারলি তো। এবার লোক তো ইউএনডিপি আর সেটা না, আমাদের বিভিন্ন এজেন্সি, কোনো প্রাইভেট লোক যেতে পারে, কোনো গ্রামের লোক যেতে পারে। এখন মাস্ক পরলে না বোঝা যাবে না কে কথা বলছে, না হাতটা তুলবি, তাই না? হ্যাঁ চুপচাপ, সবাই চুপ। তো যাই হোক, তারপরে জিজ্ঞেস করবে যে এজ অনুযায়ী ওয়েট, বাচ্চাগুলো থাকবে, জিজ্ঞেস করবে তাদেরকে তোমার এজ কত, জিজ্ঞেস করবে, ওরা ওয়েটটা দেখে নেবে যে ঠিক আছে কিনা ওয়েট। যখন দেখবে ওয়েট কম আছে তখন ওরা ইয়েস বা নো এখানে ওরা টিক মেরে দেবে, টিক মারার মধ্যে থাকবে ফর্মটা। নেক্সট ফর্মে যাবে কি ইয়ার অফ স্কুলিং, যে বলবে যে কী বলে এমন কোনো বাচ্চা আছে যারা স্কুলে যায়নি বা স্কুল গেছে 5 বছর বা 4 বছরে 1 পর্যন্ত কমপ্লিট করেনি, যেটা আমরা বলি না, যেটা প্রাথমিক শিক্ষাটাও নেয়নি, প্রাথমিক শিক্ষা ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়াল 6 বছর পর্যন্ত, 6 ইয়ার পর্যন্ত ওর স্কুল করেনি, বুঝতে পারলি। হয়তো ওর যখন 5 বছর স্কুলে ভর্তি হবে, 1 বছর ধরে ছেড়ে দিল স্কুল। ওরকম কেউ আছে? বলুন আমরা জন্ম থেকে পড়াশোনা করিনি, অনেক লোক আছে, তো ওখানে ইয়েস ইয়া নো দিয়ে দেবে। এবার নেক্সট কী হবে, ক্লাস 8, এইটা হচ্ছে ক্লাস 8। কেউ আছে যারা ক্লাস 8 পর্যন্ত পড়েনি, বুঝতে পারলি তো, মানে পড়েছে ক্লাস 8-এ ছেড়ে দিয়েছে। এমনিও লোক আছে যে আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, হয় না, আগে মাপযন্ত্রগুলো এমনি থাকতো, এখনও আছে। আর এখানে কি আছে, ওখানে কি আছে, ক্লাস ইয়ার 6 বছর, 6 বছরের মধ্যে বাচ্চাদের ছেড়ে দেয় পড়াটা। এই দুটো দেখবে এখানে যারা পাবে। কারো ফ্যামিলিতে বলো না আমাদের সবাই পড়াশোনা করছে, তো এখানে সব এমনি নো হয়ে যাবে, বুঝতে পারলি, সব নোগুলোকে টিক দিয়ে দেবো ওরা। তার মানে কি ওর ওয়েটেজ নাম্বার পেয়ে গেলো। আর এখানে বেশি নাম্বার পেলে যে দুটোতেই নাম্বার পেয়ে যাবে তোরা, তাই না? সেই দুটোতে যখন নাম্বার পাবি তখন তুই 33% বেরিয়ে যাবি। আর 33% যখন বেরিয়ে যাবে তখন কী হয়ে যাবে, তুই একটা সেফ চলে আসবি পভার্টি থেকে, বুঝতে পারলি কেসটা। এবার যত গরিবগুলো দেখতে পাবি তাদের বাচ্চাগুলো তো পড়েই না, ক্লাস 8 তো দূরের কথা। তোরা প্রথম গরিবের মধ্যে পুরোটাই পড়ে পুরো অনেক বেশি পয়েন্ট পেয়ে যাবি। তুই যেমন ভাবছিস না যে আমি তো বেশি পয়েন্ট পেয়ে গেলাম, কিন্তু ইনস্ট্যান্ট এই পড়াশোনা করলেই তো গরিবি থেকে বেরিয়ে যাবি, তাই না? তাহলে কি ওই লোকগুলোকে ভাব যারা রাস্তায়, তারা তো যখনই বলবে হ্যাঁ পড়ায় না, তোরা গরিবের মধ্যে ঢুকে গেল না। এই দুটো দিক হবে। দেখ তোর দিক দিয়ে কী মনে হচ্ছে, আরে এত তাড়াতাড়ি আমরা সবাই পড়াশোনা করে নিয়েছি মানে কি আমরা আর গরিব রইলাম না। তোর দিক দিয়ে ভাবতে যেমন সুবিধা হচ্ছে, তো তার দিক দিয়ে ভাব যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদেরকে পভার্টি ডিক্লেয়ার করতে আর কষ্ট হবে না। যখনই দেখবে হ্যাঁ তো পড়াশোনাই করেনি, ইনস্ট্যান্ট পভার্টি হয়ে যাবে ওরা। পড়াশোনাটা ভালো মেজারমেন্ট একটা, বুঝতে পারছিস তো, ওয়ার্ল্ড এভাবে মাপছে। নেক্সট ফুড ফুয়েল অনেক টাইপের হয়, জ্বালানি হয়, এ হয়। ফুড ফুয়েল মিন্স কি, রান্না করা। তোমরা কিসে রান্না করো? যদি বলবে আমরা কাঠ জ্বালিয়ে রান্না করে, তাহলে ফুড ফুয়েল নেই এদের কাছে। আর যদি বলে গ্যাস আছে বা একটা ইনস্টিটিউশনে ভাবে রান্না হয়, তখন গ্যাস দেবে। এইভাবে যায় সার্ভেটা, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মধ্যে করে দেবো ওরা একটা বাড়িতে, 2 মিনিটও লাগবে না। নেক্সট স্যানিটেশন মানে কি, হ্যাঁ বাড়িতে বাথরুম আছে কিনা, বলে না আমি তো ঝোপে যাই, তো যাও। ঠিক আছে, গরিব হয়ে গেলে তুমি। হ্যাঁ কমন বাথরুম, তো স্যানিটাইজেশন বুঝলাম। নেক্সট হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে ওই যে ড্রিঙ্কিং ওয়াটার কোথা থেকে খাচ্ছ, মানে কি তোমাদের ঘরে কল আছে কি না, কলের জল পাচ্ছ কি না, বুঝতে পারলি। না পেলে কী হবে, ব্যাস টিউবওয়েল না হলে ওদের নো করে দেবে, কিছু নেই, জলের ব্যবস্থা নেই হয়তো মধ্যে, মানে জলের কলটা আছে, এগুলো বাড়ির সামনে বা কতজন অ্যাক্সেস করতে পারছে এটা দেখবে। তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি আছে কি নেই, অনেকের থেকে থাকলে ইয়েস হবে, না থাকলে নো হবে, পাতি কথা ইলেকট্রিসিটি। এখানে দেখবে মাপের ধরনটা অন্যরকম যাচ্ছে, ওয়ার্ল্ড অন্যরকম মাপছে, দেখ ক্লিয়ারিটি আছে একটা, তাই না, একটা আলাদা রকম ক্লিয়ারিটি পাচ্ছি, এটা বেশ ভালো লাগছে। হাউজিং, বাড়িতে থাকছো, বাড়ি আছে কি না, মানে বাড়ি তো সবারই থাকবে, যেহেতু মানুষ সিভিলাইজড হয়েছে, বুঝতে পেরেছি তো। যারা গরিব বলি ভিখারি বলি তাদেরও বাড়ি আছে, কিন্তু যেখানে ভিক্ষা করে সেখানে নেই, একটা অন্য জায়গায় আছে, বুঝতে পারলি তো। তো ভাড়াও থাকতে পারে, বাড়ি সবারই থাকতে পারে, বাড়িটা মাটির পাকা বাড়ি না কাঁচা বাড়ি,
বুঝতে পারলি? এটা দেখবে। পাকা বাড়ি থাকলে ইয়েস দেবে, কাঁচা বাড়ি থাকলে নো দেবে। এবার কাঁচা বাড়ি পাকা বাড়ি অনেক পার্থক্য থাকে, বুঝতে পারলি? কেন হয় সেটা বলবো। তারপরে অ্যাসেটের মধ্যে কী দেখবে তখনই বলিস তোমার বাড়িতে সাইকেল আছে, গাড়ি আছে, রেডিও আছে, টিভি আছে, ফ্রিজ আছে, এগুলো হচ্ছে অ্যাসেট। যেগুলো থাকবে ও এই পয়েন্ট এখানে গাড়ি, টিভি, রেডিও, সাইকেল সব লেখা আছে, যেটা থাকবে সেগুলো টিক দিয়ে দেবে, বুঝতে পারলি? এবার বুঝতে পারছিস তো? এবার এই যে তিনটে, এটা দিলে দুটো, এই দুটোতে 33% পাবে, 33%। কিন্তু এই 33%, এটা 50%, এটা হচ্ছে 50%, দুটো মিলিয়ে তবে 33% পাবে, তাই না? বুঝতে পেরেছিস কীভাবে হয়? দেখ, এখানেও দুটো, এখানেও 50%, এটাও 50%, এই দুটো মিলিয়ে তবে 33% হয়, বুঝতে পেরেছিস? তাহলে এখানে কী হবে? 1 2 3 4 5 6, তাহলে 30, এখানে কী হবে? 6 ভাগে ভাগ হয়ে যাবে, কত পার্সেন্ট করে হবে? 100কে 6 দিয়ে ভাগ কর, হ্যাঁ 16% মতো হবে। ধরলাম 16 ধরলাম, তো 16 পয়েন্ট কিছু আছে, তো 16%। তাহলে যদি ওর অ্যাসেটের মধ্যে অ্যাসেটও 16% পাচ্ছে, অ্যাসেটও 16% পাচ্ছে, তাই না? এবার অ্যাসেটের মধ্যে ওরা 4-5টা অ্যাসেট করে দিচ্ছে, তো এখানে 16%-এর মধ্যে ভাগ আছে। রেডিও থাকলে হয়তো 2% পাবে, এখানে থাকলে টিভি থাকলে 1% পাবে, কারো সব থাকলে তো 16% পেয়ে যাবে, বুঝতে পারলি কেসটা? এরকম পুরো পার্সেন্টাইজ করে পরে ওদের অ্যাড বেরোবে বলছি, মানে এটা হয়, সার্ভেটা হয়। তারপরে যে রিপোর্টটা দেখে নেবে যে হ্যাঁ 33% মোটামুটি পেয়ে গেছে। তো 33% যেই পেয়ে যাবে তারা মোটামুটি পোভার্টির নিচে, 33% পেয়ে গেলে পোভার্টির একটু উপরে থাকবে, 33% এবার থেকে পুরো অ্যাবসোলিউট পোভার্টি থেকে যাবে, কোনো চাপ নেই। আর তার 50% উপরে পেলে ও সেফ জায়গায় থাকবে এখন ওয়ার্ল্ড। এটা ওয়ার্ল্ড পাবলিশ করে UNDP। এখানে কিছু বুঝতে পারিস না এমনি কেউ আছে? এইটা ডাইমেনশন কী হচ্ছে? ডাইমেনশন হচ্ছে হেলথ, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং। আর এগুলো ডাইমেনশন, এগুলো তাহলে কি? ওগুলো তো ডাইমেনশন হচ্ছে ইয়ার অফ স্কুলিং, অ্যাটেন্ডেন্ট, ফুড, ফুয়েল, স্যানিটেশন, ড্রিঙ্কিং, এগুলো তাহলে কি? এগুলো ইন্ডিকেটর, তাই না? তো ডাইমেনশন আর ইন্ডিকেটরের পার্থক্যটা বুঝে গেছি, এটা বুঝতে পারিস?